কি বলবো, যাই হোক। সো আমার এন্ডে আসলে কারেন্ট ছিল, বাট আমি একটা ব্রডব্যান্ড ইউজ করি, এমনিতে স্পিড খুব ভালো। সো ওই দিন ওদের সাথে দেওয়া সামথিং রং উইথ দ্যাম। সো আমি আসলে ইন্টারনেটটা কানেকশন একবার হচ্ছে পাইতে দেরি হইলো, দেন হচ্ছে মাঝখানে আবার চলে গেল, দেন মানে এইভাবে তো আসলে ক্লাস নেওয়া যায় না। এনিওয়েজ, সরি অ্যাবাউট দ্য লাস্ট ক্লাস, এই জন্য আমি লাস্ট ক্লাসের এখনো মেটেরিয়ালটা দিই নাই। সো আমাদের আজকের ক্লাসের টার্গেট হবে, প্রথমে হচ্ছে লাস্ট ক্লাসে যেটা একটা ছোট ক্লাস ছিল, ওইখানে যা যা আমার বলার কথা ছিল শেষ করব, করার পরে আজকের ক্লাসে শুরু হবে। সো আমি মানে 17 নম্বর ক্লাস যেটা, ওটার জন্য 2টা রেকর্ডিং দিব। একটা তো লাস্ট ক্লাসে যা হয়েছে তো হয়েছেই, সেটা রেকর্ডিং আছে আমার কাছে। আর হচ্ছে আহ ইয়াটাও দিয়ে দিব, ওটার নাম হচ্ছে আজকেও যখন এটা রেকর্ড করব, তো সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই জন্য আমি আর গত ক্লাসে আর দিই নেই, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। একটু হোল্ড করেন, তুমি দেখে আসি। সো হ্যাঁ, আমাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আছে। সো ওইটা দিলাম ধরেন হচ্ছে ভার্সন 1, আর আজকে আমি এখন থেকে যা শুরু করতেছি ওইগুলোর ধরেন নাম দিলাম হচ্ছে ভার্সন 2 দিয়ে আমি দিয়ে দিব। প্লাস হচ্ছে আজকে 18 নম্বর ক্লাসে শুরু হবে। সো আমরা কথা বলছিলাম কি নিয়ে মনে আছে আপনাদের? আমরা কথা বলছিলাম আমাদের বন্ড মার্কেট নিয়ে, তাই না? বাংলাদেশি বন্ড মার্কেট নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। সো আমি কি ওয়ার্ড ফাইলটা আমি আবার ওপেন করি, ওপেন করে আমি শেয়ার করা শুরু করি, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা বাংলাদেশের বন্ড মার্কেটের কিছু ফিচার নিয়ে কথা বলছিলাম, তাই না? আচ্ছা, তো বাংলাদেশের বন্ড মার্কেটকে আমি বলতেছিলাম যে আমরা মূলত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেজারি বেসড বন্ড, আর একটা হচ্ছে কম বেশি কর্পোরেট বন্ড। বাট অন্য অন্য জায়গার মানে হচ্ছে আমরা যখন মাদুরের বইটা পড়তেছিলাম আমরা লক্ষ্য করলাম যে দেয়ার আর সাম এজেন্সি ব্যাক বন্ড, আমরা লক্ষ্য করেছিলাম যে দেয়ার আর সাম মিউনিসিপাল বন্ড, ঠিক আছে? হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে একটু কথাবার্তা বললেন, তাহলে আসলে ভয়ই লাগে। গত ক্লাসের এক্সপিরিয়েন্সটা একটু বিটার ছিল আমার জন্য, আমি বুঝতেই পারতেছিলাম না লাইক হোয়াটস হ্যাপেনিং। সো এনিওয়েজ, সো আমাদের অন্য দেশের তো ধরেন আমরা যখন আলোচনা করেছিলাম আমরা দেখেছি যে মিউচুয়াল ফান্ড আছে, আমরা দেখেছি যে ফেডারেল এজেন্সি গুলোরও বন্ড আছে। বাংলাদেশে আসলে ওইভাবে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল বলতেছি বারবার, মিউচুয়াল এবং মিউনিসিপালের মধ্যে গোলায় ফেলি। সো বাংলাদেশে ওইভাবে মিউনিসিপালের বন্ড আমরা দেখি না। বাংলাদেশে ওইভাবে আমরা আসলে কোনো ফেডারেল এজেন্সি লাইক রিয়েল এস্টেট এজেন্সি বা যারা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি গুলার বন্ড গুলাকে সেকেন্ডারি মার্কেট থেকে কিনে, মানে সরি রিয়েল এস্টেটে যারা লোন দেয় ওই লোন গুলাকে যারা বন্ড ইস্যু করে সেকেন্ডারি মার্কেট থেকে কিনতেছে, ওইরকম কিছু আমি দেখি না। তো বাংলাদেশের ভিত্তিক বন্ড মার্কেট মূলত হচ্ছে ট্রেজারি বেসড এবং হচ্ছে কর্পোরেট বেসড। তো আমরা শুরু করেছিলাম ট্রেজারি বেসড যে মার্কেটটা ওইটা নিয়ে, ট্রেজারি বন্ড মার্কেট নিয়ে। মানে 2 বছর থেকে 20 বছর মেয়াদি বন্ড সরকার ইস্যু করে থাকে, এগুলাকে বলি আমরা ট্রেজারি বন্ড। সো ট্রেজারি বন্ডের ওই মার্কেটটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো এটাই আমাদের ফোকাস ছিল। ওকে, সো আমরা লক্ষ্য করেছি যে ট্রেজারি বন্ডের যে মার্কেটটা, বাংলাদেশের পার্সপেক্টিভে ট্রেজারি বন্ডের যে মার্কেটটা, ওটার কিছু ফিচার আমরা দেখাবার চেষ্টা করেছিলাম। ফার্স্টে ছিল, আমি একটু রিক্যাপ করতেছি। বাই দ্য ওয়ে, আপনারা কি দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইলটা? ইয়েস স্যার। পারফেক্ট। সো আমরা অকশনের ফিচারগুলো বাই দি সেম জানি, এবং ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের জন্য খুব একটা আলাদা না, যেখানে কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ বিডিং দুইটাই হচ্ছে। আন্ডাররাইটিং হয়, তার মানে হচ্ছে পিডি কে এবং নন পিডি কে একটা রেশিওতে ডিভলভ করতে হয় যদি হচ্ছে অনেক বেশি বিড না পড়ে, অথবা যে কাট অফ ইলটা যেটা তারা মাথায় ঠিক করে রাখছে অডিট কমিটি, ওইটার আশেপাশে যদি কোনো রেট না থাকে তাহলে ডিভলভমেন্ট করা লাগে। এখানে মাল্টি প্রাইসিং অকশন হয়, তার মানে যারা যারা বিডটা আলটিমেটলি যাদের বিডটা অ্যাকসেপ্ট হয়, নট নেসেসারিলি সবাই সেম ডেটে সরকারকে লোন দিচ্ছে, মাল্টিপল প্রাইসে লোন দিচ্ছে। এন্ড অবভিয়াসলি যেটা প্রবলেম আমাদের দেশের মার্কেটে, সেটা হচ্ছে কাট অফ রেট ইজ নট ডিটারমাইন্ড বাই মার্কেট ডিমান্ড এন্ড মার্কেট সাপ্লাই, রাদার দেয়ার ইজ এ কমিটি দ্যাট ডিসাইড দ্যাট। আচ্ছা, 2 নম্বর ইস্যু হচ্ছে যে ট্রেজারি বিলও তো সরকার ইস্যু করে স্বল্প মেয়াদের জন্য, ট্রেজারি বন্ড ইস্যু করে। তো আমরা লক্ষ্য করেছি হিস্টোরিক্যাল ডেটায় ট্রেজারি বিলের থেকে ট্রেজারি বন্ড বেশি ইস্যু করা হয়। ফাইন। প্রেফার্ড ম্যাচুরিটি হরাইজন, এটা আমার দেওয়া 5 থেকে 15 বছর বন্ডের ক্ষেত্রে। বাট এরকম না যে ধরেন এটাই হইতে হবে সব সময়ের জন্য, বাট যা ডেটা ছিল ওটার আলোকে আমাদের মনে হয়েছে। কারা কারা মেজরলি ইনভেস্টমেন্ট করে? অবভিয়াসলি পিডি এবং নন পিডি ইনভেস্টমেন্ট করে, বিকজ দে হ্যাড সাম ডিভলভমেন্ট অব্লিগেশন এট দ্য সেম টাইম। তাদের এসএলআর রিকোয়ারমেন্ট ফুলফিল করার একটা
বেসিক ইনগ্রেডিয়েন্ট হতে পারে ট্রেজারি বন্ড, দ্যাটস ওয়াই দে ইনভেস্ট দেয়ার। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট, ওরা টাকাটা ফেলা লাগবে না, যারা অ্যারাউন্ড 8,500 কোটি টাকা পড়ে আছে এখানে, সো ওই টাকাটা ফেলে না রেখে তারা এটাকে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে। বাংলাদেশ ব্যাংকে অবশ্যই করতে হয়, বিবি বলতে বাংলাদেশ ব্যাংকে বোঝানো হচ্ছে করতে হবে, বিকজ তারা যখন ওপেন মার্কেট অপারেশন করে, আনটিল এন্ড আনলেস তাদের একটা মাসল আছে ট্রেজারি বন্ড মার্কেটে, তারা তো এটা এক্সিকিউট করতে পারবে না, সো তারা ইনভেস্টমেন্ট করে রাখে। এন্ড পেনশন ফান্ড, মাচ লাইক ডেভেলপ ইকোনমিস, এখানেও পেনশন ফান্ড দীর্ঘমেয়াদে ভিশনে বিনিয়োগ করে এবং তারা এখানে বিনিয়োগ করে, ঠিক আছে। এরপরে যেটা নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছিল, হিটেড ডিসকাশন হচ্ছে সেকেন্ডারি মার্কেট অপারেশন। তো বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তারা দুইটা সেগমেন্টে ভাগ করছে, একটা হচ্ছে ওটিসি সেগমেন্ট, একটা হচ্ছে টিডব্লিউএস সেগমেন্ট, ঠিক আছে। টিডব্লিউএস না আগে বলি, টিডব্লিউএস যে সেগমেন্টটা আছে ওইখানে বাংলাদেশ ব্যাংকের সাইডের মধ্যে পিডি এবং নন পিডি তারা হচ্ছে তাদের বিড এবং আস্ক স্প্রেড দিয়ে রাখবে। সো ইফ ইউ ওয়ান্ট টু বাই, ইফ ইউ মানে হচ্ছে ব্যক্তি পর্যায়ে, অথবা ইফ এনি ইনস্টিটিউশন ওয়ান্ট টু বাই অর সেল দোজ ট্রেজারি বন্ডস, তারা অ্যানোনিমাস ভাবে বিড করতে পারবে, বিড করলে এটা এক্সিকিউট হবে। এটা হলো টিডব্লিউএস ভার্সন। সো এটার সাথে কাদের মিল আছে আমরা বলতে পারি যে এটা সেকেন্ডারি মার্কেটের যে ডিলার বেস ইয়াটা, ওটার সাথে আমরা মিল পাই যদি টেক্সট বুক ধরে ধরে আপনি আগান। আর একটাকে তারা নাম দিচ্ছে ওটিসি, ঠিক আছে। ওটিসি কিরকম, যে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, আমরা ওভার দ্য ফোনে, আমি মানে হচ্ছে একটা ব্যাংকের ট্রেজারির হেড, আপনি হলেন একটা ব্যাংকের ট্রেজারি হেড, আমরা একটা সিকিউরড লাইনে কথাবার্তা বলতেছি, প্রতিটা কথাবার্তা রেকর্ড হচ্ছে, বাট আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ইদার একটা বন্ড ডিরেক্টলি বাই করলাম বা সেল করলাম, যেটাকে বলা হচ্ছে আউটরাইট ট্রানজাকশন, অথবা আমরা রেপোতে গেলাম। সো হোয়াটএভার উই ডু এটা আমরা আমাদের লেভেলে নেগোশিয়েট করলাম, সেন্ট্রাল ব্যাংকে একবার নেগোশিয়েট হয়ে যাওয়ার পর আমরা জানাইলাম, ঠিক আছে, আমরা সেন্ট্রাল ব্যাংকে জানাই দিলাম। সো এই যে ওটিসি উইং, এটাতে মোটামুটি হচ্ছে বিষয়টা হলো যে যা কেনা বেচা হচ্ছে এটা রিপোর্টেড হচ্ছে, বাট এটা সেন্ট্রাল ব্যাংকের ইকোসিস্টেমের বাইরে গিয়ে হচ্ছে। সো আমরা যদি ফাইন্যান্সিয়াল মার্কেটের যদি ট্যাক্স গুলো দেখি, তাহলে এটা কিছুর সাথে মিলে আমরা বলার চেষ্টা করছি বেসিক্যালি ফোর্থ মার্কেট, যেখানে মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি নাই, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, বা আমাদের দুইটা ব্যাংকের মধ্যে অনেক দিনের একটা হিস্ট্রি আছে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের রেপো করার বা আউটরাইট ট্রানজাকশন করার, ওই হিস্ট্রিটাকে পুঁজি করে আমরা মনে করতেছি কাউন্টার পার্টি রিস্ক খুব একটা বেশি নাই, সো ওয়াই শুড উই পে কমিশন, ঠিক আছে, আমরা কেন কমিশন দিব, আমরা ডিরেক্টলি বাই বা সেল করতেছি, ঠিক আছে, আমরা ডিরেক্টলি বাই বা সেল করতেছি, হইতে পারে অন্য পার্টিকে কেন দিব, আমরা ডিরেক্টলি বাই বা সেল করতেছি। ওকে, এই পর্যন্ত কি কোনো কথা ছিল আমাদের? হ্যালো, ইয়েস স্যার। জি, এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন ছিল? ওই ক্লাসে তো মনে হচ্ছিল যে দেয়ার আর সাম কনফিউশনস। আচ্ছা, দেন আমরা একটু হালকা আলোচনা করছিলাম, এই কথাটা আলোচনা করতে গিয়ে, যে মার্কেট আসলে কয় ধরনের হতে পারে, ঠিক আছে। যদিও এটা আমার এখানে আলোচনা করার কথা না, আমি এটা পরে আলোচনা করার চিন্তা ভাবনা করছিলাম, বাট মার্কেট আমরা চার ভাবে দেখি। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর বাদ বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেটের বিভিন্ন ভার্সন। প্রাইমারি মার্কেট বলতে বোঝানো হচ্ছে যেখানে ইস্যুয়ার বা ডেফিসিট ইউনিট অফ দ্য ইকোনমি যে মার্কেট থেকে ফান্ডিংটা পাচ্ছে, ওটা বেসিক্যালি প্রাইমারি মার্কেট। এন্ড এজ ইউ ক্যান সি 7% পর্যন্ত আন্ডাররাইটিং কমিশন হয়ে থাকে, ইউজ কমিশন, বাট দেওয়া লাগবে। 7% হয়, 5% হয়, 5 থেকে 7% হয়। এবং আপনি যদি আন্ডার প্রাইসিং, যদি এটা আমরা এখানে আলোচনা করবো না, ইটস মোর লাইক কর্পোরেট ফাইন্যান্স ইস্যু, বাট আমরা যদি আন্ডার প্রাইসিং কেও চিন্তা করি, যে আন্ডার প্রাইসিং একটা কস্টিং অফ প্রাইমারি মার্কেট, তাহলে প্রাইমারি মার্কেটের কমিশন 7% না, এই যে 7% আন্ডাররাইটিং কমিশন, এটা হচ্ছে ডিরেক্ট খরচ, এটা আন্ডাররাইটাররা পেয়ে যাচ্ছে ডিরেক্টলি। বাট আমরা লক্ষ্য করি যে শেয়ার মার্কেটে যখন একটা কোম্পানি শেয়ার আসে, এটা সিভিয়ারলি আন্ডার প্রাইসড হয়, সো দ্যাট লোকজন ওটা কিনতে ইন্টারেস্টেড হয়, বিকজ দেয়ার ইজ এ হিউজ ইনফরমেশন গ্যাপ, এবং অডিটর ভ্যালুয়ার ওরা মিলেও ইনফরমেশন গ্যাপটাকে দূর করতে পারে না জেনারেলি। সো প্রাইমারি মার্কেটে অনেক বেশি আন্ডার প্রাইসিং হয়। আন্ডার প্রাইসিং তার মানে কোনো একটা সিকিউরিটির দাম বা ইন্ট্রিনসিক ভ্যালু, এটা ইস্যুয়ারের কাছে যা, ওর থেকে বেশ কম দামে তাকে মার্কেটে লঞ্চ করতে হয়, এবং মার্কেটে যাওয়ার পরে যখন সেকেন্ডারি মার্কেটে অপারেশন শুরু হয়, তখন দেখা যায় যে দামটা ধাপ করে বেড়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে সিভিয়ার আন্ডার প্রাইসিং ছিল। তো আমরা যদি আন্ডার প্রাইসিং কেও ধরি অ্যাজ এ কস্ট অফ আইপিও, তাহলে কিন্তু আমাদের টোটাল যে কমিশন বা টোটাল যে লস, এটা আরো অনেক বেড়ে যাবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ইস্যুয়ার বা ডেফিসিট ইউনিট অফ দ্য ইকোনমি, সে যে মার্কেট থেকে ফান্ড কালেক্ট করে, দ্যাটস বেসিক্যালি প্রাইমারি মার্কেট। আর বাদ বাকি যে মার্কেটগুলো আছে সেকেন্ডারি, থার্ড এন্ড ফোর্থ, এখানে কিন্তু ইস্যুয়ার ডিরেক্টলি সম্পৃক্ত না। আচ্ছা, তাহলে সেকেন্ডারি মার্কেট বলতে আমরা কি বুঝি? সেকেন্ডারি মার্কেট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের ডিএসসি, যেটা একটা ফিজিক্যাল লোকেশন আছে, অথবা নাসডেক, যেটা কোনো ফিজিক্যাল লোকেশন নাই, ঠিক আছে। নাসডেক হচ্ছে ডিলার বেসড, এটাকে আমরা ওটিসিও বলতে পারি। আর আমাদের ডিএসসি, এটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন আছে, এটাকে আমরা নরমালি এক্সচেঞ্জ বলি। আচ্ছা, বাংলাদেশের নিয়ম অনুযায়ী
বাংলাদেশের নিয়ম অনুযায়ী, বাই দ্য ওয়ে, বাংলাদেশে উই ডোন্ট হ্যাভ এ ডিলার বেস মার্কেট। আমি শেয়ার মার্কেটের কথা বলতেছি। বাংলাদেশের মার্কেটটা হচ্ছে একটা ব্রোকার বেস মার্কেট। সো বাংলাদেশে যদি তুমি কেনা বেচা করতে চাও, একটা হতে পারে তুমি তোমার নিজের নামে একটা লাইসেন্স কিনো, লাইসেন্সের দাম অনেক বেশি। 2010-এর দিকে শেয়ার মার্কেটে ট্রেড করা লাইসেন্স কেনার দাম ছিল প্রায় 80 কোটি টাকা। এখন আমি ছোট একজন বিনিয়োগকারী, আমি হয়তো বা লক্ষ টাকার শেয়ার কেনা বেচা করতে যাব ডিএসসি তে, এই ট্রেড লাইসেন্সের জন্য যদি আমাকে রেজিস্টার যদি লাইসেন্সধারী হইতে হয় ট্রেড করার জন্য, আমাকে যদি 80 কোটি টাকা 90 কোটি টাকা খরচ করতে হয়, ডাজন্ট মেক সেন্স টু মি। ঠিক আছে? তো বাংলাদেশে যেটা হয় যে ছোট ছোট ব্রোকারেজ হাউস, ইভেন বড় বড় ব্রোকারেজ হাউস, তারা একটা দুইটা বা তিনটা করে তারা মেম্বারশিপ কিনে রাখে। ঠিক আছে? ওদেরকে আমরা বলে থাকি ব্রোকারেজ হাউস। ফর এক্সাম্পল আল মুনতাহা ব্রোকারেজ হাউস, লঙ্কা বাংলা ব্রোকারেজ, আইসিবি ব্রোকারেজ, আইডিএলসি ব্রোকারেজ। সবাই কি করছে? সবাই ডিএসসি থেকে এক একটা করে লাইসেন্স কিনছে। আচ্ছা, তার মানে তাদের থ্রুতে আপনাকে ট্রেড করতে হবে। আপনি একজন বিনিয়োগকারী, আপনার অপোজিটে যে সেল করবে সে একজন বিনিয়োগকারী, বাট আপনারা কেউই লাইসেন্সটা কিনেন নাই ডিএসসি তে ট্রেড করার জন্য। লাইসেন্স কিনছে কারা? লাইসেন্স কিনছে হচ্ছে ব্রোকারেজ হাউস গুলা। সো ইউ নিড টু ট্রেড থ্রু ব্রোকারেজ হাউস। সো বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রকমের ব্রোকারেজ হাউসের সেবা আমরা পাচ্ছি। কেউ কেউ শুধুমাত্র ট্রেড এক্সিকিউট করতে হেল্প করে, অবভিয়াসলি তারা হয়তোবা 100 টাকায় 25 পয়সা বা 20 পয়সা করে ট্রানজাকশন নিবে। আবার বড় বড় ব্রোকারেজ হাউস গুলো শুধুমাত্র যে ট্রেড করতে হেল্প করে তা না, ওরা প্রতিদিন সকালবেলা আপনাকে নিউজ লেটার পাঠাবে, ট্রেড শেষে আপনাকে একটা নিউজ লেটার পাঠাবে যে আজকের দিনের মার্কেটের অবস্থা। মাঝে মাঝে তারা আপনাকে কিছু হয়তো বা বাই সেল রিপোর্টও পাঠাতে পারে। মাঝে মাঝে তারা তাদের ব্রোকারেজ হাউসের মধ্যে আপনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে। সো তারা বিভিন্নভাবে ভ্যালু জেনারেট করে। মেবি ওই ভ্যালু জেনারেশনের জন্য তারা একটু এক্সট্রা চার্জ করে, মেবি 100 টাকায় 70 টাকা পর্যন্ত আমরা দেখেছি, বা 60 টাকা পর্যন্ত আমরা দেখেছি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে না, এটা তো আসলে অনেক বেশি না, এটা তো আসলে অনেক বেশি না। বাট থিং ইজ দ্যাট যদি ধরে নেন যে আমাদের মতো মার্কেট না, যদি ধরে নেন যে ইটস এ হাইলি কম্পিটিটিভ মার্কেট, যেখানে আসলে মার্জিন আসলে বেশি না, বা ওইখানে লাভ করার অপরচুনিটি বরাবরই কম, ফ্রন্টিয়ার মার্কেট না। সো ইউএসএ বা কানাডার মতো ডেভেলপ মার্কেটে আপনি কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন না, ইভেন দো ইউ আর গোয়িং টু দ্য রিস্কি মার্কেট হুইচ ইজ এ স্টক মার্কেট। সো ওই সকল মার্কেটে ছোট ছোট যে কমিশনগুলো আপনি দিচ্ছেন, বাই করেন বা সেল করেন, ওটাও কিন্তু ম্যাটার করে। তো ওই প্রবলেমগুলো দূর করার জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট ব্যাংকার ব্যাক ইন 70s or 80s তারা নিজেদের মতো করে একটা মার্কেট লঞ্চ করলো। ওইগুলাতে আসলে সবগুলা জিনিস তো বিক্রি হয় না, বাট সোয়াপের মার্কেটটা মূলত আমরা বলতে পারি থার্ড মার্কেট। পিও এবং আইওর মার্কেটটা এটা মূলত হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকার ড্রিভেন মার্কেট। তো সেকেন্ডারি মার্কেট থেকে থার্ড মার্কেটে আসার যুক্তিটাই হচ্ছে এটা, যে আমরা কমিশনটা কম দিব। এন্ড লাস্টলি যেটা আমরা এখানে আলোচনা করলাম, যে আমাদের দেশে যে ওটিসি বলা হচ্ছে ট্রেজারি বিলের বা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে, এটা আসলে কি ধরনের মার্কেট? আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, মাঝখানে কেউ নাই, মাঝখানে না আছে ইনভেস্টমেন্ট ব্যাংকার, মাঝখানে না আছে ডিলার, মাঝখানে না আছে ব্রোকার। আই নো ইউ, ইউ নো মি, লেটস ট্রেড। ঠিক আছে? সো এটাকে আমরা বলি মূলত হচ্ছে ফোর্থ মার্কেট। এখানে কোনো কমিশন লাগে না। ঠিক আছে? সো আমরা একটা আলোচনা করতেছিলাম এইভাবে যে কমিশন ওয়াইজ কিভাবে আগানো যায়, কমিশন ওয়াইজ আমরা কিভাবে আগাইতে পারি। সো আমরা যদি বলি যে সবচেয়ে বেশি কমিশন দেওয়া লাগে প্রাইমারি মার্কেটে, ফলোড বাই সেকেন্ডারি মার্কেট, ফলোড বাই থার্ড মার্কেট, এন্ড লাস্টলি হচ্ছে ফোর্থ মার্কেট, কোনো কমিশন নাই। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড ফোর্থ মার্কেটে কি থাকবে স্যার? কাউন্টার পার্টি রিস্ক থাকবে। যেহেতু এটা আমার এবং আপনার মিউচুয়াল ট্রাস্টের উপর ভিত্তি করে আমরা ট্রেড করতেছি, অনেক সময় আসলে ট্রাস্ট ইজ নট গুড এনাফ। অনেক সময় ট্রাস্ট ইজ নট জাস্ট গুড এনাফ। অনেক সময় ওয়েন এভার আই এম মেকিং মানি, আই ক্যান সি মাই কাউন্টার পার্টি ইজ নট রিসিভিং দ্য কল। এটা হইতে পারে, এটা হয়ও আসলে। সো আসলে একটা ইন্টারমিডিয়েট থাকলে যেটা হবে, যদি কাউন্টার পার্টি পালায়াও যায়, ওই এক্সচেঞ্জের দায়িত্ব নিবে। ঠিক আছে? আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে ফিউচার্স পড়াবো না, আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে ডেরিভেটিভ মার্কেট পড়াবো না, বাট আমি জাস্ট হালকা একটা আইডিয়া দিই। ডেরিভেটিভ মার্কেটেও কিন্তু কাউন্টার পার্টি রিস্ক আছে, বাট মার্কেট বা এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এটা এনশিওর করে যে কাউন্টার পার্টি যে লুজিং পজিশনে আছে, তার লসটা যাতে কখনো এত বেশি না হয়ে যায় যে সে পালায়া যাবে। এরপর যদি সে পালায়া যায়, ইট বিকামস এক্সচেঞ্জ রেসপন্সিবিলিটি টু এক্সিকিউট এ ট্রেড। বুঝতে পারলাম কথা? আমি এবং আপনি ফুল ফেইথে যখন একটা মার্কেটে যাই, যেখানে একটা অর্গানাইজ রেগুলেটরি বডি থাকে, সেখানে যখন আমরা ট্রেড করি, কোনো কারণে আমার অপোজিট পার্টি সে যদি আমার ট্রেডটাকে অনার না করে, ইট বিকামস দ্য এক্সচেঞ্জ রেসপন্সিবিলিটিস টু অনার মাই ট্রানজাকশন। তখন তারা অপোজিট পার্টি হয়ে যায়। সো ফোর্থ মার্কেট, যদিও এটার মধ্যে কোনো কমিশন দেওয়া লাগে না, ইট সাউন্ডস প্রিটি লুক্রেটিভ, বাট ফোর্থ মার্কেট এরকম হতে পারে যে আমি যখন টাকা বানাচ্ছি, মেবি ইটস এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, আম ইন দা মানি, বাট আমার কাউন্টার পার্টি আমার ট্রেডটাকে অনার করলো না। বাট যদি এটা ফিউচার্স হইতো, ফরওয়ার্ড না, যদি এটা অপশন হইতো, ফরওয়ার্ড না, ঠিক আছে, তাহলে
তাহলে বা ডেরিভেটিভ মার্কেট হইতো, তাহলে যেহেতু এগুলো মার্ক টু দা মার্কেট হচ্ছে, রেগুলার লাভ এবং লসকে আমরা ট্র্যাক করতে পারতেছি, তাহলে কখনোই কাউন্টার পার্টি লস এত বেশি হয়ে যাবে না, কখনোই কাউন্টার পার্টি লস এত বেশি হয়ে যাবে না যে সে পালায়া যাবে। স্টিল সে যদি পালায়া যায়, সে যদি অনার না করে, এক্সচেঞ্জ কর্তৃপক্ষটাকে অনার করবে, ঠিক আছে। সো সেকেন্ডারি এবং থার্ড মার্কেট যদিও এখানে তারপরও কমিশন দেওয়া লাগতেছে, এবং ফোর্থ মার্কেটে যদিও কমিশন দেওয়া লাগে না, স্টিল আমি মনে করি যে সেকেন্ডারি এবং থার্ড মার্কেটের দরকার আছে ইন ইকোনমি, বিকজ ওরা কিন্তু একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে, এবং যাবতীয় ট্রেড তাদের এই প্ল্যাটফর্মে যেগুলো হয়েছে, এগুলো যখন এক্সিকিউট করার কথা, যারা এক্সিকিউট করবে অপর পার্টি, তারা যদি পালায়াও যায়, দে টেক দ্য রেসপন্সিবিলিটি। সো সামওয়ান শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। ওই অ্যাঙ্গেলে চিন্তা করলে যে কমিশনটা দেওয়া লাগতেছে, মেবি দ্যাট কমিশন ইজ জাস্টিফাইড, মেবি নট, বাট দ্যাটস হাউ দ্য গেম গোজ অন। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি লাস্ট ক্লাসের আলোচনা। আপনারা যদি বুঝে থাকেন, এবার আসেন আমরা কি সামনে আগাইতে পারি, নাকি আমাদের ওই আলোচনা নিয়ে আরো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? মেবি আমি পারবো না অ্যান্সার দিতে, বাট আই উড লাইক টু হিয়ার। কোন কোশ্চেন আছে আমাদের লাস্ট ক্লাসের এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে? ইজ দেয়ার এনি কোশ্চেন স্যার? আপনারা আসেন না ঘুমায় পড়ছেন? নো স্যার, আছি স্যার। আছি, বেবি কারো কোশ্চেন নাই স্যার। আমান, তোমার কোনো কোশ্চেন নাই? না স্যার। পারফেক্ট। হাউ আর ইউ ডুইং? তুমি লাস্ট ক্লাসে কই ছিলা? তোমার তো পাইলাম না। স্যার আমি ছিলাম তো লাস্ট ক্লাসে। তুমি ছিলা? আচ্ছা, তাহলে এনিওয়েজ ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমার বাসা কোথায়? কোথায় থাকো? স্যার আমার বাসা হচ্ছে বাগেরহাটে। বাগেরহাট থেকে ক্লাস করতেছো? বাগেরহাটে ইন্টারনেট স্পিড কেমন? স্যার ইন্টারনেট স্পিড ভালো, বাট হ্যালো গ্রাম যে মোমেন্টে মানে ছেলেটা ভালো বলছে, এরপর থেকে কিন্তু আর ভালো থাকলো না। হ্যাভ ইউ পিপল সি দ্যাট? হ্যাভ ইউ পিপল স দ্যাট? ইট ওয়াজ গুড। সে খালি বলছে যে ভালো ভালো বলার পর থেকে আমরা কিন্তু আর তাকে শুনতে পারতেছি না। তোমরা ক্রিকেট খেলায় দেখছো না এরকম, যে ধরো আতার আলী খান বলতেছে সে খুব ভালো, সে খুব ভালো, সে খুব ভালো, সে 2015 সালে বিশ্বকাপে 2টা সেঞ্চুরি করছে। দা মোমেন্ট ই ফিনিশেস, এরপরে বলে মাহমুদুল্লাহ আউট হয়ে যায়। Have you people see that? Have you people saw that thing? আমি এটা অনেকবার দেখছি, এটা আমি এতবার দেখছি, বুঝছো, যে এখন কেউ ভালো বললে আমার আসলে প্রবলেম হয়, ঠিক আছে। যাই হোক, that was fun. Okay, let's start talking then. আমরা এখন কথা বলবো বাংলাদেশের কর্পোরেট বন্ড নিয়ে, ঠিক আছে, বাংলাদেশের কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে। as you can see it, এটাই আমার লাস্ট ক্লাস আলোচনার ইয়া ছিল যে আমরা এটাও একটু আলোচনা করব কর্পোরেট বন্ড, বাট করা যায় নাই। সো let's start talking about that. ওকে, সো কর্পোরেট বন্ড মার্কেটকে স্যার আমরা বাংলাদেশের দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ওই ধরনের কর্পোরেট বন্ড যেগুলা পাবলিক কেনা বেচা করতে পারে, যেগুলাকে আমরা বলতেছি হচ্ছে পাবলিকলি ইস্যুড, এন্ড দেয়ার আর অ্যানাদার সাবসেট যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট। আমরা ব্যাখ্যা করব যে পাবলিকলি ইস্যুড বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, এবং প্রাইভেট প্লেসমেন্ট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু জানা বোঝা থাকার দরকার আছে। পাবলিকলি ইস্যুড বলতে আমরা কি বুঝি এবং প্রাইভেট প্লেসমেন্ট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। শুড উই স্টার্ট? ওকে, পাবলিকলি ইস্যুড মানে কি? পাবলিকলি ইস্যুড মানে হচ্ছে, আপনারা খেয়াল করেন, শেয়ার যেরকম কোন একটা কোম্পানি যখন তার শেয়ার বাজারে জন্য বা সবার জন্য উন্মুক্ত করে দেয়, যে সবাই তার মালিক হতে পারে, গিভেন দিজ আর দ্য সার্কামস্টেন্স, ওইগুলোকে আমরা কি বলি? আইপিও বলি। ইনিশিয়াল কি বলি? পাবলিক অফার, তাই না? আইপিও। ঠিক তেমনি কর্পোরেশনরা কি করতে পারে? কর্পোরেশনরা তাদের বন্ডগুলোকে কি করতে পারে? পাবলিকলি ইস্যু করতে পারে। কর্পোরেশন বন্ডগুলোকে পাবলিকলি ইস্যু করতে পারে। আচ্ছা, এবার আসেন বাংলাদেশে আমরা দেখি যে পাবলিকলি ইস্যুড কর্পোরেট বন্ড মার্কেটটা কত বড় বা কি অবস্থায় আছে। আমি আপনাদের সামনে একটা পিডিএফ ডকুমেন্ট শেয়ার করা শুরু করলাম। ক্যান ইউ সি এ পিডিএফ? Yes, sir. পারফেক্ট। আচ্ছা, এই দেখেন, এই হলো টোটাল, তার মধ্যে বর্তমানে দুইটা আসলে নাইও। আচ্ছা, টেবিল 24 কি দেখতে পাচ্ছেন? হ্যালো? Yes, sir. পারফেক্ট, পারফেক্ট। টেবিল 24 আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখেন আপনারা কাইন্ডলি, এই হিসাব অনুযায়ী
এটা হলো 2018-19 শেষের দিকের হিসাব। 2019 বা 18 বা আমি যদি বলি 2019 জুন পর্যন্ত বাংলাদেশের মাত্র 3টা বন্ড মানে ছিল, মানে এই পর্যন্ত বাংলাদেশে 3টা কর্পোরেট বন্ড যেগুলো পাবলিক অফারে আসছে। দেখেন, ইস্যুয়েন্স অফ কর্পোরেট ডেট সিকিউরিটিজ ইন বাংলাদেশ পাবলিক অফার, ইসলামী ব্যাংক মুদারাবা পারপিচুয়াল বন্ড। ইসলামী ব্যাংক মুদারাবা পারপিচুয়াল বন্ড কত টাকা ইস্যু করছে তারা? পাবলিক থেকে কত টাকা নিয়েছে? 300 কোটি টাকা। এসিআই 20% কনভার্টিবল জিরো কুপন বন্ড। ব্র্যাক ব্যাংক 25% সাবঅর্ডিনেটেড কনভার্টিবল বন্ড। আচ্ছা, কনভার্টিবল শব্দের মানে কি? পরবর্তীতে শেয়ারে কনভার্ট করা যাবে। জি, পরবর্তীতে শেয়ারে কনভার্ট করা যাবে, পরবর্তীতে শেয়ারে কনভার্ট করা যাবে। পারফেক্ট। কনভার্সন করার জন্য তারা কিছু শর্ত দিয়ে রাখছিল। অ্যাজ ফার অ্যাজ আই নো, তারা বলছিল লাস্ট অডিটেড অ্যানুয়াল রিপোর্টের যে এনএভি নেট অ্যাসেট ভ্যালু, ওইটার আলোকে কনভার্সন একটা ব্যাপার স্যাপার ছিল। বাট এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না, বিকজ এই বন্ডগুলা অলরেডি ইকুইটিতে কনভার্ট হয়ে গেছে এবং এই বন্ডগুলো এখন আর কি করে না, এক্সিস্টও করে না। আপনি যদি খেয়াল করেন এট প্রেজেন্ট, এখানে যদি দেখেন এট প্রেজেন্ট দ্য পাবলিক অফারিং অফ কর্পোরেট বন্ড ইজ ভেরি লিমিটেড as only one issue, the IBBL Mudaraba perpetual bond amounted to be 300 crore taka is listed on the exchange DSE. Have you got it? বাংলাদেশের সেকেন্ডারি মার্কেটে তাহলে বন্ড কয়টা আছে? এই পেপার অনুযায়ী কয়টা বন্ড আছে লিস্টেড? মাত্র একটা, ইসলামী ব্যাংক পারপিচুয়াল মুদারাবা বন্ড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এটা বাংলাদেশের সেকেন্ডারি মার্কেটে লিস্টেড? জি, বাংলাদেশের সেকেন্ডারি মার্কেটে ইসলামী ব্যাংক পারপিচুয়াল মুদারাবা বন্ড ইট ইজ লিস্টেড হাইলি, মানে নেগলিজিবল ইন এ সেন্স, এটা হাইলি, এটা নরমালি ট্রেডই হয় না, খুব অল্প ট্রেড হয়। বাট আইবিবিএল পারপিচুয়াল মুদারাবা বন্ড নামে আমাদের একটা বন্ড আছে যেটা হচ্ছে লিস্টেড, যেটা লোকজন চাইলে কিনতে পারে। আচ্ছা, আমরা এগুলো ডিটেইলে আসতেছি, বাট আপাতত ধরেন এটা। হ্যাঁ, এর পাশাপাশি আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করা শুরু করতেছি ডকুমেন্ট, কারণ এটা পরিপূর্ণ চিত্র দেয়া নাই। Can you see another PDF? একটা PDF দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. Can you see it? Perfect. So আমাদের যে ডাটাটা ছিল সেটা ছিল হচ্ছে 2019 জুন পর্যন্ত। 2019 জুনের পরে আরেকটা কোম্পানি আছে, দেখেন আপনারা পড়তে পারতেছেন, এটা ছোট লাগতেছে বেশি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। Can you see that? Yes, sir. Yes, sir. সো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তারা 2019 সালের সেপ্টেম্বরের 23 তারিখে তারা একটা বন্ড ইস্যু করেছে। মানে এটা বন্ড ইস্যু করেছে মানে হচ্ছে লোকজনকে বলছিল তোমরা টাকা জমা দাও, কাইন্ড অফ দ্যাট, ঠিক আছে? সো বাংলাদেশে যদি আপনি জিজ্ঞেস করেন যে কয়টা বন্ড পাবলিকলি লিস্টেড বা কয়টা বন্ড আপনি কিনতে পারেন আমাদের পাবলিক ডোমেইন থেকে, মূলত দুইটা। একটা হচ্ছে আইবিবিএল পারপিচুয়াল মুদারাবা বন্ড, আমি এটা নিয়ে ডিটেইলে আলোচনা করব। ডিটেইল মানে কি, শর্টকাট একটু আলোচনা করব যেটার মানে কি। আর এই যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির তাদের একটা বন্ড আছে, আশু ধরেন বন্ড, সো ওদেরও একটা বন্ড আছে। সো এই দুইটা হচ্ছে মোটামুটি আমাদের যে বন্ড মার্কেটের অবস্থা। আচ্ছা, আমি একটু যেহেতু আমার সামনে একটা ওয়াইডলি, এটা হচ্ছে তাদের আইএম মানে ইনফরমেশন মেমোরেন্ডাম, ছোট করে অ্যাভারেজ ভার্সন। সো এটা আমি একটু হালকা আলোচনা করতে চাই যে আসলে তারা কি ধরনের বন্ড ছিল, তারা কিভাবে ইস্যু করতে আসছে, কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, আমি যদি হালকা করে একটু পড়ি, ঠিক আছে? একটু খেয়াল করবেন তারা কয়টা বন্ড ইস্যু করার জন্য আসছে। খেয়াল করেন, পাবলিক অফারিং অফ কয়টা বন্ড? 2 লাখ রিডিমেবল, এগুলোর মানে আমি ব্যাখ্যা করব। সো পাবলিক অফারিং অফ 2 লাখ রিডিমেবল নন কনভার্টিবল কুপন বিয়ারিং বন্ড, 2 লাখ বন্ড তারা ইস্যু করবে, ঠিক আছে? প্রতিটা বন্ডের দাম কত? 5,000 টাকা করে। তার মানে 5,000 টাকা আপনাকে দিতে হবে, এই টাকাটা সে নিয়ে যাবে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়ে যাবে। এবং এরকম কয়টা বন্ড ইস্যু করতেছে সে পাবলিকের জন্য? 2 লক্ষ বন্ড সে পাবলিকের জন্য ইস্যু করতেছে, এই তো? আচ্ছা, এবার আসেন, বলতেছি পাবলিকের জন্য, সবগুলো কিন্তু পাবলিকের জন্য না। তারা একটা ব্রেকডাউন দেখাইছে, কিরকম বলতেছে এই 2 লাখের মধ্যে 50% কাদের জন্য? 50% হচ্ছে ইআইআরদের জন্য। ইআই মানে কি? ইলিজিবল ইনভেস্টর। জি না, ইলিজিবল মানে হ্যাঁ আপনি বলতে পারেন, বাট বাংলাদেশের আমরা যখন আমাদের যে প্রেক্ষাপটে বলি, আমাদের প্রেক্ষাপটে ইআই মানে হচ্ছে ইলিজিবল ইনভেস্টর। বলা হচ্ছে 2 লাখের সবগুলো জেনারেল পাবলিকের জন্য না, 2 লাখের মধ্যে 50% হচ্ছে ইলিজিবল ইনভেস্টরদের জন্য। কারা কারা ইলিজিবল ইনভেস্টরে ফিট করে? ঠিক আছে, ব্যাংকার, ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, এবং লাস্ট অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে যাদের নেট ওর্থ 2 কোটির বেশি ছিল,
যাদেরকে বলা হয় হাই নেটওয়ার্থ ইনভেস্টর, ওদেরকেও আমরা ইআই এর মধ্যে ফেলি। তার মানে ইআই এর মধ্যে যাবতীয় ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, স্টক ব্রোকার, স্টক ডিলার, কমার্শিয়াল ব্যাংক, পেনশন ফান্ড, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, সবাই হচ্ছে ইআই। আর ব্যক্তি লেভেল ইআই হওয়ার জন্য লাস্ট যে ট্যাক্স ফাইল করছেন, ওই ট্যাক্স ফাইলে আপনার যদি ইনকাম 2 কোটির বেশি হয়, আপনাকে আমরা ইআই বলবো, ইভেন দো ইউ আর ইন্ডিভিজুয়াল। সো বলা হচ্ছে ইআই দের জন্য কত পার্সেন্ট রাখা হয়েছে কোটা? 50%, ঠিক আছে। তার মানে 1 লাখ কারা পাবে? 1 লাখ বন্ড কাদের জন্য? ইআই দের জন্য। আর জেনারেল পাবলিকের জন্য কত বলা হচ্ছে? বাকি যে 1 লাখ থাকবে 50%, ওটা কাদের জন্য? ওটা হলো জেনারেল পাবলিকের জন্য, যেটার মধ্যে বাংলাদেশি কিন্তু বাইরে অবস্থানরত বাংলাদেশি এনআরবি ওরাও আছে। আচ্ছা, তার মানে আমি যদি একটু, যদিও এটা আমার আলোচনা করার দরকার নাই ক্লাসে, তো আমরা আসলে এত ডিটেইলে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস নিয়ে আলোচনা করার কথা না, বাট স্টিল, তার মানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির যে বন্ডটা তারা ইস্যু করলো মার্কেটের জন্য, যেখানে তারা 2 লাখ বন্ড ইস্যু করে 100 কোটি টাকা মার্কেট থেকে তুলে নিয়ে গেছে বাই দিস টাইম। এটার মধ্যে 1 লাখ ছিল সাধারণ জনগণের জন্য, 1 লাখ ছিল কাদের জন্য? ইআই দের জন্য। ক্লিয়ার এ পর্যন্ত? Yes, sir. আচ্ছা, বাট এখানে একটা বাট আছে সেটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে, আমি যদি আরেকটু ডিটেইলে যাই, আমি হয়তো অনেক বড় করতে পারবো না এটাকে। দেখেন, ফিচার অফ দা বন্ড, আমি এটা একটু পড়বো হালকা করে, পুরোটা না, হালকা করে পড়বো, আমি একটু বড় করে নিচ্ছি। আপনারা কি এই অংশটা দেখতে পাচ্ছেন? ফিচার অফ দা বন্ডস মোটামুটি কি পরিষ্কার নাকি? ক্যান ইউ পিপল সি দ্যাট নাও? Yes, sir. আচ্ছা, আমি বেশ বড় করছি, আর মনে হয় না সম্ভব। হ্যাঁ, ওকে, একটু ছোট করি। পারফেক্ট। আচ্ছা, আমরা ওদের আইএম থেকেই ডকুমেন্ট গুলো পড়তেছি, এটা খুব কেয়ারফুলি খেয়াল করেন। ইস্যু সাইজ কত বলা আছে? 100 কোটি টাকা কিসের মাধ্যমে নিবে? পাবলিক ইস্যুর মাধ্যমে নিবে। আর বাকি 50 কোটি টাকা কিসের মাধ্যমে নিবে? Private placement এর মাধ্যমে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। তার মানে আলটিমেটলি এই বন্ড ইস্যু করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, তারা কত টাকা নিল মার্কেট থেকে? 150 কোটি টাকা। 150 কোটি। 100 কোটি কিসের থেকে নিল? পাবলিক ইস্যুর মাধ্যমে নিল। আর বাকি 50 কোটি কিসের মাধ্যমে নিল? প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নিল। টোটাল কত নিল? 150 কোটি। টোটাল নিল হলো তারা 150 কোটি, ঠিক আছে। প্রতিটা বন্ডের দাম কত? 5,000 টাকা করে। আচ্ছা, ধরেন আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনি বন্ড কিনতে চান পাবলিক লেভেলে, আপনি চাইলে সর্বনিম্ন একটা বন্ড কিনতে পারেন। আপনি যে আছেন, আপনারা ইন্টারমিডিয়েট অঙ্ক করছেন না, শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, এগুলো তো পড়ছেন আপনারা, তাই না? তো আপনি যখন আবেদন করতেছেন, আপনি সর্বনিম্ন কয়টার জন্য আবেদন করতে পারবেন? বলা হচ্ছে সর্বনিম্ন আপনি একটার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। বাট প্রাইভেট প্লেসমেন্ট ইজ নট ফর জেনারেল পিপল, প্রাইভেট প্লেসমেন্ট ইজ ফর এগেইন ফর ইআই দের জন্য। সো প্রাইভেট প্লেসমেন্ট আপনি যদি প্লেস করেন, আপনার মিনিমাম কয়টার জন্য অর্ডার প্লেস করতে হবে? 2000টার জন্য আপনাকে অর্ডার প্লেস করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ইভেন দো আমরা বলতেছি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এই বন্ডটা, এটা একটা পাবলিক অফার ছিল, বাট এটার মধ্যে আমরা লক্ষ্য করতেছি, হ্যাঁ, পাবলিক অফার ছিল 100 কোটির জন্য, বাকি 50 কোটি কিন্তু তারা প্রাইভেট প্লেসমেন্ট করে নিছে। এবং প্রাইভেট প্লেসমেন্ট এবং পাবলিক প্লেসমেন্টের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। যেমন ধরেন হচ্ছে মিনিমাম কয়টার জন্য আপনি বিড করতে পারবেন, পাবলিক ইস্যুর জন্য আপনি একটার জন্য করতেছেন, মানে 5,000 টাকা দিয়ে আপনি একটা বন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, পাওয়া না পাওয়া পরের কথা। বাট প্রাইভেট প্লেসমেন্টে মিনিমাম কটা করতে হবে? 2000টা। তাহলে চিন্তা করেন, 2000 বন্ডের জন্য অ্যাপ্লাই করলেন, সর্বনিম্ন দাম কত? 5,000 টাকা। তাহলে কত টাকা লাগে বলেন তো? একটা লটের জন্য বিড করতে গেলে কত টাকা লাগে? আমার পয়েন্টটা ধরতে পারতেছেন? আপনাকে সর্বনিম্ন বিড করতে হবে প্রাইভেট প্লেসমেন্টে 2000 বন্ডের জন্য, আর প্রতিটা বন্ডের দাম হচ্ছে 5,000 টাকা করে। তাহলে একটা বন্ডের একটা বিডের মূল্য কত? 10 লাখ টাকা। সো ব্যক্তি পর্যায়ে তো হয়তো বা হার্ডলি কেউ 10 লাখ টাকার জন্য বিড করবে, তাই না? পয়েন্টটা ধরতে পারছেন কি বলার চেষ্টা করতেছি? হ্যালো, ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, এবার আসেন ইনস্ট্রুমেন্টটা কি ধরনের ছিল? নন কনভার্টেবল। তার মানে কি? তার মানে হচ্ছে এট এ গিভেন পয়েন্ট অফ টাইম কোন অবস্থাতেই বন্ডটা কি করা যাবে না, কনভার্ট করা যাবে না শেয়ারে, ইকুইটিতে কনভার্ট করা যাবে না। আচ্ছা, এটা কি দিবে? এটা বলতেছে কুপন দিবে। আচ্ছা, কুপন দেওয়ার সময় আসলে কুপন কি সেমি অ্যানুয়াল দিবে নাকি অ্যানুয়াল দিবে? তারা বলে রাখতেছে, দেখেন খেয়াল করেন, কুপন পেমেন্ট, আমি এটা পড়তেছি, কুপন উড বি পেইড, কিভাবে পেমেন্ট করা হবে কুপনটা? সেমি অ্যানুয়ালি কুপন দিবে। পারফেক্ট। আচ্ছা, খুবই সুন্দর। কুপন রেট কত? আচ্ছা,
ডিরেক্টলি বলা নাই, ইনডিরেক্টলি বলা আছে, খেয়াল করেন। বলা হচ্ছে কুপন রেট মানে কি, মানে হচ্ছে রেফারেন্স রেট প্লাস হচ্ছে মার্জিন। ঠিক আছে, আমরা মনে আছে আমরা আপনাদেরকে পড়াইছিলাম মিউচুয়াল বলছে अगेन মিউচুয়াল, আই ডোন্ট নো, মিউনিসিপাল বন্ড। আমরা বলছিলাম যে মিউনিসিপাল বন্ড কিরকম হতে পারে, ফ্লোটিং রেট বা ভেরিয়েবল রেট হতে পারে। ক্যান ইউ রিকল? হ্যালো, ইয়েস স্যার, ফ্লোটিং রেট। আচ্ছা, ফ্লোটিং রেট। আমি তিনটা কথা বলছিলাম যে যখন আপনি ফ্লোটিং রেট বলবেন অবভিয়াসলি কুপন কত হবে আমি আগে থেকে বলতে পারবো না, বাট তিনটা বিষয় আমার স্পেসিফিকেশন দরকার। একটা হচ্ছে আমি এক্স্যাক্টলি কাকে ট্র্যাক করব, মার্জিন কত হবে এবং ঠিক কত সময় পরে পরে ট্র্যাক করব, তাই না? আচ্ছা, এবার দেখেন তারা বলতেছে যে কুপন রেটটা হচ্ছে রেফারেন্স রেট প্লাস মার্জিনের মধ্যে থাকবে। ভালো কথা, খুবই ভালো কথা। রেফারেন্স রেট কোনটা? তারা বলতেছে রেফারেন্স রেট ইজ দ্য রেট অফ 182 দিন বাংলাদেশ ট্রেজারি বিল রেট। ঠিক আছে, আমাদের দেশে 6 মাস মেয়াদি ট্রেজারি বিলের যে রেটটা আছে ওইটাই হচ্ছে কি রেফারেন্স রেট, প্লাস কত মার্জিন কত বলা, দেখেন তো, খেয়াল করেন। বলা হচ্ছে মার্জিন হচ্ছে 4%। তার মানে 182 দিনের ট্রেজারি বিল প্লাস হচ্ছে 4%, এই হচ্ছে আমাদের মোটামুটি এই বন্ডের কুপন। আচ্ছা, তার মানে কি স্যার? আমি এর পর লাইনটা দেখুন যাচ্ছি না, এটা নরমাল মানে কি? নরমাল মানে হচ্ছে 182 দিনের ট্রেজারি বিলের রেট যা হবে ওটার সাথে কয়টা পার্সেন্ট যোগ করতে হবে? 4%। তার মানে কি, যদি এরকম হয় আমাদের 182 দিনের ট্রেজারি বিলের রেট হচ্ছে 6%, তাহলে আমাদের কুপন কত হবে? 6 + 4 করলে কত আসে? 10%। যদি এটা 3% হয় আমাদের রেফারেন্স এটা, তাহলে আমার এই বন্ডের কুপন কত হবে? 7%। যদি এটা 4% কত হবে? 8%। আচ্ছা, যেটা এখানে আরেকটা ঝামেলা করছে, ঝামেলা না, কেউ সব জায়গায় করে দেয়, তারা এটা একটা ক্যাপও দিয়ে দিচ্ছে, এটার একটা ফ্লোরও দিয়ে দিচ্ছে। ক্যাপ এবং ফ্লোর কি? মূলত এটা একটা ইকোনমিক্সের কনসেপ্ট। ক্যাপ মানে কি? এর নিচের রেফারেন্স রেট হতে পারবে না, কুপন রেট নামতে পারবে না। ক্যাপ মানে হচ্ছে উপরেরটা, যে এর উপরে, তাই তো মনে হয়, তাই না? ক্যাপ এবং ফ্লোর কিটা না, নাকি আমি ভুল বলতেছি? আচ্ছা বাদ দেন, ক্যাপ এবং ফ্লোর বাদ দেন, ক্যাপও জানার দরকার নেই, ফ্লোরও জানার দরকার। আমরা বলি যে সর্বনিম্ন লেভেল আর সর্বোচ্চ লেভেল আছে। তারা বলতেছে যে এট এ গিভেন পয়েন্ট অফ টাইম এই পার্টিকুলার বন্ডের কুপন সর্বনিম্ন কত হতে পারবে? 8.5%। আর সর্বোচ্চ কত হতে পারবে? 10.5% হবে। 10.5%। তার মানে কি? তার মানে হচ্ছে, ভালো করে খেয়াল করেন, তার মানে হচ্ছে ট্রেজারি বিলের রেটটা যদি 4.5% থেকে 6.5% ওর মধ্যে থাকে, তাহলেই এই 4% মার্জিনের রেটটা প্রযোজ্য হবে, তাই না? আপনি খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ট্রেজারি বিলের রেট 4.5%, তাহলে কুপন কত আসে? 4.5 + 4 মিলাইলে 8.5%। ট্রেজারি বিলের রেট 6.5%, 4% যোগ করলে কত আসে? 10.5 আসে। যদি এরকম হয় আমার ট্রেজারি বিলের রেট 3%, তাহলে 4% যোগ করলে কত হয়? 7 আসে। ওই ক্ষেত্রে কি 7 থাকবে নাকি আমার সর্বনিম্নটা থাকবে প্রযোজ্য? ইফেক্টিভটা কত হবে? সর্বনিম্নটা হবে 5%। এক্স্যাক্টলি। তার মানে যদিও আমরা রেফারেন্স রেটটার সাথে 4% যোগ করে মার্জিনটা বানাচ্ছি, বাট দেয়ার ইজ এ বাট, সেটা হচ্ছে সব সময় যে এটা কার্যকরী হবে তা না, বিকজ আমি এখানে একটা সর্বনিম্ন লেভেল দিয়ে রাখছি, একটা সর্বোচ্চ লেভেল দিয়ে রাখছি, তাই না স্যার? সো যদি আমার রেফারেন্স রেটের সাথে 4% যোগ করলে এই রেঞ্জের মধ্যে ফিট করে, ইনক্লুডিং দ্য আপার এন্ড লোয়ার বাউন্ডারি, তবেই কিন্তু আমার রেফারেন্স রেট এবং মার্জিনের প্রবিধানটা কার্যকরী হবে, না হলে কি কার্যকরী হচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পারলাম কথা? যদি এরকম সর্বনিম্ন এবং সর্বোচ্চ না থাকতো, তাহলে কিন্তু রেফারেন্স রেট যদি 10% হয় এটা কিন্তু 14% হইতে পারতো, আর রেফারেন্স রেট যদি 0 হয় 4% বেশি হওয়ার কথা না। পয়েন্টটা ধরতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দুইটা ভালো জিনিস শিখলাম এই আশুগঞ্জের পাওয়ার প্ল্যান্টের যে বন্ড থেকে, যে আমাদের এখানে হাউ ক্যান আই সে, প্রাইভেট প্লেসমেন্টে একটা সাধারণ জনগণের অংশগ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। আইনের মাধ্যমে তো এটা নিষিদ্ধ, দ্যাটস ফাইন। এট দ্য সেম টাইম আমি যদি এখানে পার্টিসিপেটও করতে চাই, আমাকে অনেক টাকা নিয়ে নামতে হবে। 2000 বন্ড হচ্ছে মিনিমাম, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, আবেদন করতে হবে। 5,000 টাকা দিয়ে গুণ করলে 10 লাখ টাকা, আমি হয়তো এটা করবো না। এনিওয়েজ, আচ্ছা, এই বন্ডটা এটা কি বেমেয়াদি বন্ড, এটা কি পারপিচুয়াল বন্ড, নাকি এটা মেয়াদ সহ বন্ড? আপনি খেয়াল করেন এখানে বলা আছে টেনিউর কত পার্সেন্ট, এটা কত বছর এটার বয়স? 7 ইয়ার্স। আচ্ছা, তার মানে কি আমরা যদি বলি এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই এটা কি ধরনের বন্ড? অবভিয়াসলি এটা একটা ভেরিয়েবল রেট বন্ড with a maturity of how many years? With a maturity of 7 years.
ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এবার আপনারা আরেকটা জিনিস বলেন, আমরা ক্লাসে যখন পড়াইছিলাম মনে আছে সিঙ্কিং ফান্ড, ক্যান ইউ রিকালেক্ট সিঙ্কিং ফান্ড আমরা কি শিখছিলাম বলেন তো? কেউ একজন আমাকে, অপূর্ব আছেন আপনি স্যার? হ্যালো। জি স্যার। জি, সিঙ্কিং ফান্ড বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো আমাকে? স্যার এই ফান্ডটা মানে এটা রাখতে হয় ভবিষ্যতে কোনো ফিউচার কাজের জন্য যাতে ব্যয় করতে পারি। বন্ডের ইউনিভার্সের ক্ষেত্রে বলেন যে সিঙ্কিং ফান্ড প্রভিশনটা আসলে কি কাজে লাগে, মানে বন্ডের প্রেক্ষাপটে আপনি একটু কাইন্ডলি আমাকে বলেন যে বন্ডের প্রেক্ষাপটে এই সিঙ্কিং ফান্ড প্রভিশনটা কোন কাজে লাগে, আমাকে কাইন্ডলি একটু বলেন। মনে করতে পারতেছেন না? আচ্ছা দেখেন, এই বন্ডের ফেস ভ্যালু কত, ভালো করে খেয়াল করেন, 5,000 টাকা, তাই না? 5000। আচ্ছা, এই বন্ডটা আপনার পাবলিক ইস্যু হয়েছে, প্রাইভেট ইস্যু হয়েছে, তাই না? প্রাইভেটলি প্লেস হয়েছে, এবং হঠাৎ করে যখন আপনাকে ফেস ভ্যালুতে 5000 টাকা দেওয়া লাগবে 7 বছর পরে 150 কোটি টাকা, এটা একটা প্রবলেম না? আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট যে কোম্পানিটা আছে, ওরা যখন 7 বছর পরে ফেস ভ্যালুটা একবারে দিবে, পাবলিককেও যখন দিবে, প্রাইভেট যারা প্লেস করছে ওদেরকেও যখন দিবে, আপনার কি মনে হচ্ছে না এটা একটা গুড এনাফ প্রবলেম? ইট ইজ এ প্রবলেম বেসিক্যালি। এজন্য তারা কি করতেছে দেখেন, তারা লেখছে ফুললি রিডিমেবল। কিভাবে রিডিম করবে দেখেন, একটা তালিকা দিয়ে রাখছে, খেয়াল করেন তালিকাটা দেখতে পাচ্ছেন? ইয়ার 1, ইয়ার 2, 3, 4, 5, 6, 7, ক্যান ইউ সি ইট? রিডেমশন, রিডেমশন মানে কি? রিডেমশন মানে হচ্ছে মার্কেট থেকে তুলে নেওয়া বা প্রাইভেট যারা প্লেস করবে ওদের কাছে কিনে নেওয়া। বলা হচ্ছে প্রথম 3 বছর আমরা ফেস ভ্যালুর 1 টাকাও শোধ করব না, আমরা জাস্ট কুপন দিয়ে যাব। 4, 5, 6, 7 কুপনও দিব, প্লাস কি করব, ফেস ভ্যালুর টাকাটাও দেওয়া শুরু করব। ভালো করে খেয়াল করেন, 4th ইয়ারে কত পার্সেন্ট বন্ডকে রিডিম করা হচ্ছে? 25%। 5th ইয়ারে কত পার্সেন্ট? 25%। 6th ইয়ারে কত? 25। 7th ইয়ারে কত? 25%। সো আমি যদি 7th ইয়ারে অনলি 25% রিডিম করি, 150 কোটি টাকা 25% কত আসে? 150 কোটি টাকা 25% আসে 37 কোটি 50 লাখ টাকা। তো 7th ইয়ারে গিয়ে একসাথে 150 কোটি টাকার বার্ডেন আমি নিচ্ছি না। আমি কত টাকার বার্ডেন নিচ্ছি? আমি বার্ডেন নিচ্ছি 37 কোটি 50 লাখ টাকার বার্ডেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? পয়েন্টটা কি ধরতে পারছেন? জি স্যার। বুঝতে পারলাম কথা? একটা বন্ডকে আমি কি করতেছি, সিকোয়েন্সিয়ালি মার্কেট থেকে রিডিম করতেছি। আমি কিন্তু ফেস ভ্যালুর মানে হাউ ক্যান আই সে 150 কোটি টাকার ফেস ভ্যালুর এই বন্ডটাকে আমি কিন্তু 7 নাম্বার বছরে গিয়ে একবারে তুলে নিচ্ছি না, ফেস ভ্যালুটা পে করতেছি না। আমি যেটা করতেছি 4, 5, 6, 7 আমার একটা স্কেডিউল আছে, স্কেডিউল অনুযায়ী আমি কিন্তু টাকাটাকে আমি কিন্তু বন্ডের ফেস ভ্যালু গুলোকে শোধ করতেছি। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা সিঙ্কিং ফান্ড প্রভিশন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এটাকে আমরা বলতে পারি এক ধরনের সিঙ্কিং ফান্ড প্রভিশন। ক্লিয়ার? জি বলেন। আচ্ছা, কোশ্চেনের আগে আমি একটা জিনিস অ্যাড করে নিই, সেটা হচ্ছে দেখেন এই বন্ডের রেটিংও হইছে। এই বন্ডের রেটিং কত? ইস্যুয়ারের জন্য হচ্ছে AAA, আর এই পার্টিকুলার ইস্যুর জন্য তারা বলতেছে এটা AA। তার মানে যেহেতু এটা পাবলিকলি ইস্যুড একটা বন্ড, ইস্যুড বি রেটেড, ওটাকে রেটিং করানো হয়েছে। আচ্ছা, আরেকটা আমি আপনার কোশ্চেন যাওয়ার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কোলাটেরালের অবস্থা কি রকম। বলা হচ্ছে এটা একটা আনসিকিউরড ডেট ইনস্ট্রুমেন্ট। আনসিকিউরড তার মানে কি? এটার জন্য কোনো স্পেশাল প্রপার্টিকে আমরা অ্যাসাইন করি নাই। আমরা বলতেছিলাম না যে কোলাটেরাল একটা হচ্ছে ফার্স্ট মর্টগেজ, তো এখানে কোনো ফার্স্ট মর্টগেজ নাই, এখানে কোনো ফার্স্ট মর্টগেজ নাই। তার মানে এখানে কোনো অ্যাসেট বেস নাই বা লিস্ট অফ অ্যাসেট নাই যাদেরকে ইউজ করতে হবে অ্যাজ এ মর্টগেজ যদি কোম্পানি পে করতে না পারে। সো ইটস মোর লাইক জেনারেল অব্লিগেশন, ঠিক আছে? এবং এটার মধ্যে কোনো প্রিপেমেন্ট ক্লজ অ্যাড করা হয় নাই, এবং এটাকে কলও করা যাবে না, এই বন্ডটাকে কলও করা যাবে না। জি স্যার, এবার আপনি বলেন, হ্যাঁ কি বলতে যাচ্ছেন? স্যার কোশ্চেন অ্যানসার পেয়েছি স্যার, কল অপশনটা নিয়ে আর কি আমার কোশ্চেন ছিল, কিন্তু স্যার রিডেমশন করতেছে কিভাবে তাহলে যদি কল ফিচার নাই থাকে? আচ্ছা আচ্ছা, রিডেমশন হাউ ক্যান আই সে, রিডেমশন কিভাবে বলা যায়, কল ফিচার যখন একটা বন্ডে থাকে তখন কিন্তু এরকম ইয়ার ওয়াইজ কিন্তু কোনো লিস্ট দেওয়া হবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি এরকম হয়, খেয়াল করেন এই বন্ডের মিনিমাম সুদের হার কত? 8.5%। 8.5%। ধরেন 2027-এ এসে বা 2024-এ এসে আমাদের বাংলাদেশের মার্কেটে সুদের হার 3%। কল প্রভিশন থাকলে আমি কি করতে পারি? 3% লোন নিয়ে এই 8.5% এই বন্ডটাকে আমরা কি করতে পারি? মার্কেট থেকে তুলে নিতে পারি। ইটস মোর অফ এ চয়েস, ইটস মোর অফ দ্য ইস্যুয়ার চয়েস। কিন্তু কল প্রভিশন যখন থাকে কখনোই কিন্তু আগে থেকে বলা হবে না যে আমি ঠিক এই বছর এইভাবে কল করব। তার মানে কল
এই যে অপশনটা, এটা ইউজ করা হবে কি হবে না, এটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে মার্কেটের সুদের হারের সাথে একটা বন্ডের ফিক্স কুপনের পার্থক্যটা কেমন বা কুপনের পার্থক্যটা কেমন, এটার উপর ভিত্তি করে। এখানে যে স্কেডিউলটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো চয়েস না। আর গেটিং মাই পয়েন্ট? রিপেমেন্ট স্কেডিউল দেওয়া বা সিঙ্কিং ফান্ডের মাধ্যমে বন্ডটাকে মার্কেট থেকে তুলে নেওয়া গ্র্যাজুয়ালি, এটা কিন্তু ইস্যুয়ারের জন্য কিন্তু কোনো চয়েস না, এটা তার জন্য একটা অব্লিগেশন। আর গেটিং মাই পয়েন্ট? ইট ইজ এন অব্লিগেশন। আর কল প্রভিশন থাকা মানে কি? এটা একটা চয়েস, এটা করতেও পারে নাও করতে পারে। এবং যেহেতু এটা একটা চয়েস, কখনোই কোনো ইস্যুয়ার এরকম কোনো স্কেডিউল দিয়ে দিবে না যে আমি ঠিক ওই সময় এই পরিমাণে কল করব। ঘটনা ধরতে পারছেন? আমার পয়েন্টটা ধরতে পারছেন? তাহলে স্যার এইটা হচ্ছে এই জি স্যার। জি বলেন বলেন, আপনি বলেন, বলে শেষ করেন। স্যার পরে বলতেছি স্যার, আপনি যেটা বলতেছিলেন আর কি। জি, তার মানে হচ্ছে কল অপশন দেওয়া বা কল প্রভিশন থাকা, ইট গিভস দ্য ইস্যুয়ার এ চয়েস সো দ্যাট সে স্বল্প সুদের একটা অল্টারনেটিভ ইউজ করে চড়া সুদের একটা ফাইন্যান্সিং সলিউশনকে ভয়েড বানাইতে পারে। এটা একটা অপশন, এটা হচ্ছে ইস্যুয়ারের জন্য একটা অপশন টাইপের। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য ভেরি আদার হ্যান্ড, একটু হোল্ড করেন, কে ফোন দিচ্ছে, একটু হোল্ড করেন। হ্যালো হ্যালো জি, সো আমি যেটা বলতেছিলাম, কল প্রভিশন গিভস দ্য ইস্যুয়ার এন অপরচুনিটি টু, হাউ ক্যান আই সে, রিফাইন্যান্স করার সুযোগ দিচ্ছে একটা, হাউ ক্যান আই সে, লো রেট ইনস্ট্রুমেন্ট দ্বারা একটা হাই রেট ইনস্ট্রুমেন্টকে রিপ্লেস করার। ঠিক আছে, এখানে কিন্তু এরকম যদি কোনো স্কেডিউল বানায় দেওয়া হয়, ইট উড বিকাম এ অব্লিগেশন ফর দ্য ইস্যুয়ার। এটা কিন্তু হচ্ছে না। আর অন দ্য আদার হ্যান্ড, এই যে রিপেমেন্ট স্কেডিউল বা সিঙ্কিং ফান্ডের প্রভিশন যদি আমরা বলি, রিডিমশনের যে প্রভিশনটা, ইট ইজ এন অব্লিগেশন ফর দ্য ইস্যুয়ার। দুটার মধ্যে কিন্তু তাহলে মৌলিক তফাৎ কিন্তু আছে। যদিও দুইটার মাধ্যমে কি হচ্ছে, মার্কেট থেকে বন্ডগুলোকে উঠায় নেওয়া হচ্ছে, বাট দুইটার মধ্যে মৌলিক পার্থক্য আছে। একটা হলো চয়েস, আপনি ইউজ করবেন কি করবেন না আপনার ইচ্ছা, বেসড অন দা মার্কেট সার্কামস্ট্যান্স। আর একটা কি, আর একটা হচ্ছে মোর অফ এন অব্লিগেশন। ঠিক আছে, এবং আপনি খেয়াল করেন, যেহেতু আপনি কোশ্চেনটা করছেন, আমি যদি নিচে নামি, দেখেন কোনো কারণে যদি এই 4th, 5th, 6th এবং 7th ইয়ারে টাইম মতো সে রিডিম করতে না পারে, দেখেন লেট রিডেমশনটা ফিও আছে। দ্য ইস্যুয়ার শেল পে লেট পেমেন্ট পেনাল্টি অফ 2% হায়ার দেন দ্য কুপন রেট। ঠিক আছে, যদি কি করতে না পারে, সে টাইম মতো রিডিম করতে না পারে। ঠিক আছে, সো ইটস মোর লাইক এন অব্লিগেশন। ক্লিয়ার? ওকে, আমরা একটু র্যাপ আপ করি আলোচনাটা। সেটা হচ্ছে এরকম যে আমরা কথা বলতেছি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের একটা বন্ড নিয়ে, যে বন্ডের মধ্যে পাবলিক ইস্যুরও কিছু ইস্যু আছে, এট দ্য সেম টাইম প্রাইভেট ইস্যুরও আছে। পাবলিক ইস্যু ছিল 100 কোটি, 100 কোটির মধ্যে দেখা যাচ্ছে সবগুলো জনগণের জন্য না, 50% রাখা হয়েছে ইআইদের জন্য, জেনারেল মানুষের জন্য 50 কোটি। আপনি অ্যাজ এ জেনারেল পার্সন একটা বন্ডের জন্য আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটার মেয়াদ হচ্ছে 7 বছর, এটা সেমি অ্যানুয়ালি কুপন দিবে। ইটস এ ফ্লোটিং রেট বন্ড, যেটার কুপন ভেরি করবে 8.5 থেকে 10.5 মধ্যে, হুইচ ইজ ভেরি লুক্রেটিভ রেট গিভেন দ্য সার্কামস্টেন্স অফ বাংলাদেশ। এটা একটা আনসিকিউরড বন্ড, তার মানে এটার পিছনে ডিরেক্টলি কোনো অ্যাসেটকে ট্যাগ করা হয় না, বাট যেহেতু তাদের অ্যাসেট বেস ভালো, মেবি তারা টাকাটা শোধ করতে পারবে। এরকম গিভেন কন্ডিশনে তারা হচ্ছে মার্কেটে আসছে, যেখানে হচ্ছে 4th, 5th, 6th এবং 7th এই 4 বছরে আমরা এটাকে রিডিম করার ব্যবস্থা আমরা করব। ঠিক আছে, এরকম ব্যাপার স্যাপার আছে। এটা কি মোটামুটি বুঝতে পারলাম? হ্যালো, ইয়েস স্যার, পারফেক্ট। সো এই ছিল মানে বাংলাদেশে আমরা যেটা বলতেছিলাম, যে আমি যদি আগের ইয়াতে চলে যাই, আমি যদি আমাদের আগের যে ইয়াটা পিডিএফটা ওইখানে যদি চলে যাই, ক্যান ইউ সি দা আর্লিয়ার পিডিএফ? ইয়েস স্যার। আচ্ছা, সো এসিআই 20%, এই 20% বা ব্র্যাক ব্যাংক 25%, যেগুলো এখন নাই বর্তমানে, বাট এসিআই 20% মানে কি, প্রত্যেক বছর 20% কি করা হবে, রিডিম করা হবে। ব্র্যাক ব্যাংক 25%, তার মানে কত বছর রিডিম করা হবে? এটা 20% প্রতি বছরে করলে এসিআই বন্ডের মেয়াদ কত ছিল? 5 বছর।
প্রতি বছর যদি 20% করে রিডিম করা শুরু করে 5 বছরে এই বন্ডটা শেষ হয়ে যাবে মার্কেট থেকে। ব্র্যাক ব্যাংক 25%, তার মানে এটার মেয়াদ কত ছিল? বেসিক্যালি 4 বছর ছিল। আর কনভার্টেবল মানে কি? কনভার্টেবল মানে হলো 4 বছরের মধ্যে শর্তগুলো ফুলফিল হলে এটাকে কনভার্সন করা যাবে। এসিআই ওয়াজ এ জিরো কুপন বন্ড, ঠিক আছে। আর ব্র্যাক ব্যাংক ছিল একটা কনভার্টেবল বন্ড, বাট ইট ওয়াজ এ সাবঅর্ডিনেটেড বন্ড, ঠিক আছে। ব্র্যাক ব্যাংকের এই বন্ডটা ইস্যু করার পিছনে বেসিক্যালি অ্যাজ ফার অ্যাজ আই নো বেজেল 2 রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য তারা সাবঅর্ডিনেট কনভার্টেবল বন্ড ইস্যু করছিল। আপনি যদি খেয়াল করতে থাকেন টায়ার 1 এর মধ্যে সাবঅর্ডিনেট কনভার্টেবল বন্ড থাকবে না, বা টায়ার 2 এর ডেফিনেশনের মধ্যে, টায়ার 2 ক্যাপিটালের ডেফিনেশনের মধ্যে সাবঅর্ডিনেট বন্ডের একটা কনসেপ্ট ছিল। তো ব্র্যাক ব্যাংক যখন দেখলো যে বেজেল 2 অনুযায়ী সেটা ইস্যু করতে পারে এবং তার ক্যাপিটাল বেসকে স্ট্রং করতে পারে, দ্যাট ওয়াজ দ্য মোটিভ ব্র্যাক ব্যাংক ইউজ। আচ্ছা, তো এই দুইটা এখন আর নাই, এগুলো অলরেডি কনভার্টেবল হয়ে গেছে, এগুলো আলটিমেটলি মেয়াদও শেষ হয়ে গেছে। দিস বন্ডস নো মোর এক্সিস্ট, ঠিক আছে। এখন যেটা আছে বাংলাদেশ, একটা হলো আশুগঞ্জেরটা আছে, যেটা আমরা দেখালাম আপনাকে, আর একটা হচ্ছে আইবিবিএল পারপিচুয়াল মুদারাবা বন্ড, ঠিক আছে। এটা আছে, একটু হালকা করে আলোচনা করি, যদিও আমি এগেইন অপূর্বটা কোশ্চেনও করছে যে সুকক বন্ড নিয়ে আমরা আলোচনা করতে পারি কিনা। করতে পারি, বাট এটা হয়তো বা সেমিস্টার শেষের দিকে করতে পারি, বিকজ আমি আসলে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি কোনোভাবে আমার পড়াশোনা নাই। তো আমি যা যা বলবো এগুলো হচ্ছে বেসিক্যালি উইকিপিডিয়া টাইপের কিছু কথাবার্তা বলতে পারি, বাট ওটা চাচ্ছি না, মেবি সময় থাকলে আমরা আলোচনা করবো, বাট হালকা আলোচনা করি। মুদারাবা মানে কি? মুদারাবা বলতে শব্দটার অর্থ হচ্ছে মূলত প্রফিট এন্ড লস শেয়ারিং, ঠিক আছে। মুদারাবা কনসেপ্টের অর্থ হচ্ছে প্রফিট এন্ড লস শেয়ারিং। তার মানে কি? তার মানে হচ্ছে লস হইলেও এটা কি করতে হবে, ওইখানে আপনাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, তাই না? প্রফিট এন্ড লস শেয়ারিং কথাটার মানে কি? মানে হচ্ছে যদি আপনার প্রজেক্ট, যে প্রজেক্টে আপনি ফান্ডিং করতেছেন, ওই প্রজেক্টে যদি আপনার লসও হয়, ইউ নিড টু শেয়ার দ্যাট। আচ্ছা, এখন পারপিচুয়াল শব্দ তো বুঝতেই পারতেছেন। পারপিচুয়াল মানে কি? কোনো মেয়াদ নাই। আইবিবিএল পারপিচুয়াল মুদারাবা বন্ডের পারপিচুয়াল শব্দটা কি ইন্ডিকেট করে? এই বন্ডের কোনো কি নাই, এই বন্ডের কোনো টেনিয়র নাই, এই বন্ডের কোনো টেনিয়র নাই। আচ্ছা, আর মুদারাবা শব্দটা মানে কি? লস হইলেও এটা কি করতে হবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে। বাট দেয়ার ইজ আ বাট, সেটা হচ্ছে যে আইবিবিএল পারপিচুয়াল মুদারাবা বন্ডে একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, যে লস যদি লস হয় 6% কুপন পাওয়া যাবে, ঠিক আছে। সো এখানে লস কন্ডিশনটা আছে, বাট যেহেতু আমাদের ডেট মার্কেট খুবই ডেপথ কম, ওইখানে যদি লস শেয়ার করার একটা ব্যাপার চলে আসে, মেবি লোকজন একদম ইন্টারেস্টেড হবে না। সো আইবিবিএল এর যেটা হচ্ছে মিনিমাম থ্রেশহোল্ড, ওটা হলো 6% কুপন সে দিবেই, ঠিক আছে। আচ্ছা, কিভাবে এটা কাজ করে আমি ভালো করে বলি। ইসলামী ব্যাংকের একটা মুদারাবা ফান্ড আছে। সো এই যে 300 কোটি টাকা তারা উত্তোলন করলো 2007 সালে, পারপিচুয়াল বন্ড ইস্যু করে তারা যে 300 টাকা উত্তোলন করলো মার্কেট থেকে, এই 300 কোটি টাকাও তারা বিনিয়োগ করলো তাদের মুদারাবা ফান্ডে। ডিপোজিটরদের টাকা এটাও মুদারাবা ফান্ডে যাচ্ছে, বন্ডের টাকাটাও তারা মুদারাবা ফান্ডে দিয়েছে। আচ্ছা, এটা গেল প্রথম কথা। এখন কোন একটা ফিনান্সিয়াল ইয়ারে মুদারাবা যে ফান্ড আছে তাদের, যেটা প্রফিট এন্ড লস শেয়ারিং ফান্ড, এই ফান্ডে দিয়ে তারা তো বিভিন্ন এন্টারপ্রেনারকে টাকাটা প্রোভাইড করলো এন্ড অল দ্যাট। তো ওইখান থেকে কি আসবে? একটা মুনাফা আসবে না? বলা হচ্ছে একটা গিভেন ফাইন্যান্সিয়াল ইয়ার মুদারাবা ফান্ডের যে পারফরমেন্স হবে, ওই পারফরমেন্সের 1.25 দিয়ে গুণ করা হবে, গুণ করে লোকজন কুপন পাবে। আমি আবারও বলি, ধরেন ভালো করে খেয়াল করেন, যদি এরকম হয় ইসলামী ব্যাংকের মুদারাবা ফান্ডের টোটাল ভ্যালু 3000 কোটি টাকা, ইসলামী ব্যাংকের মুদারাবা ফান্ডের টোটাল ভ্যালু ধরেন, আমি একটু একটা কাজ করি, আমি ওয়ার্ড ফাইলে চলে যাই, তাহলে এটা আমি ব্যাখ্যা করতে সুবিধা হবে আমার। ধরেন আইবিবিএল মুদারাবা, বানানটা আমি দেখে নিই। ধরেন আইবিবিএল মুদারাবা ফান্ডের টোটাল ভ্যালু 3000 কোটি টাকা। এর মধ্যে আইবিবিএল ইয়া থেকে কত টাকা আসলো? আইবিবিএল পারপিচুয়াল বন্ড থেকে কত আসলো? কত টাকা উত্তোলন করলো তারা? 300 crore। ধরেন 300 কোটি টাকা। তাহলে এটার মধ্যে তাহলে কত পার্সেন্ট? তাহলে আইবিবিএল ইয়াটা পার্সেন্টেজ কত? 10%। এক্স্যাক্টলি 10%। আচ্ছা, ভালো কথা। এখন ধরেন
ধরেন 2020 সালের কথা বলতেছি আমি, এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। 2020 এর শেষে total profit made by মুদারাবা ফান্ড, এই যে মুদারাবা ফান্ড টোটাল প্রফিট মেক করছে ধরেন হচ্ছে ফর এক্সাম্পল 500 কোটি টাকা। 3000 কোটি টাকার এই ফান্ড যাদেরকে টাকা দিয়েছে, যাদের সাথে সাথে তারা শেয়ারিং এ গেছে, বিজনেস শেয়ারিং, ওইখানে তারা 500 কোটি টাকা মেক করছে। তাহলে এখান থেকে আইবিবিএল এর আসলে কত আসতেছে? আইবিবিএল পারপিচুয়াল বন্ডের শেয়ার কত হবে? আইবিবিএল পারপিচুয়াল বন্ডের শেয়ার হবে 500 কোটি থেকে তাদের স্টেক কত? 10%। বলা হচ্ছে এটাকে গুণ করতে হবে 1.25 দিয়ে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের দেওয়া একটা ওয়েটেজ, এটা তাদের আইএম এর মধ্যে লেখা ছিল। বুঝতে পারলাম কথা? এটা গেল একটা। এখান থেকে তাদের টাকা আসবে, ঠিক আছে, এখান থেকে তাদের টাকা আসবে। একটু দাঁড়ান। আচ্ছা, এট দ্য সেম টাইম ধরেন 2020 সালে আইবিবিএল এর তো শেয়ারও আছে, তাই না? আইবিবিএল এর শেয়ারও আছে। ধরেন আইবিবিএল এর শেয়ার, মানে আইবিবিএল ধরেন হচ্ছে টোটাল ধরেন ওই বছর আইবিবিএল এর, আমি যদি এভাবে বলি, ধরেন তারা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছে ধরেন হচ্ছে 20 টাকা করে, প্রতি শেয়ারে তারা 20 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। বলা হচ্ছে এখানেও মুদারাবা, এই পার্টিকুলার যে মুদারাবা বন্ডের একটা শেয়ার থাকবে, এখানেও মুদারাবা বন্ডের একটা শেয়ার থাকবে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু কোনো ইউনিভার্সাল নিয়ম না, এটা হচ্ছে আমি জাস্ট ওদের যে আইএমটা পড়ে আপনাদেরকে বলতেছি যে ওরা কিভাবে এটার বিধান করছে। ওরা বলতেছে যে আমরা বন্ড হোল্ডারদেরকে প্রমোট করতে চেয়ে, বলতেছে এটার উপরও 10% একটা বরাদ্দ থাকবে। ভালো, এটা হলো পার শেয়ারে বা পার বন্ডে ধরেন এভাবে। সো আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যেটা আপনাদের শিক্ষণীয়, আপনাদের হয়তো বা এইটা দরকার নাই যে ডিভিডেন্ড পার শেয়ারের উপর 10% মুদারাবা বন্ডে যাবে, এটা আমাদের জানার দরকার নেই, এটা ইউনিভার্সাল কোনো প্র্যাকটিসও না, ঠিক আছে? যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আইবিবিএল এর একটা মুদারাবা ফান্ড আছে, যে ফান্ডের মাধ্যমে আইবিবিএল এন্টারপ্রেনারের সাথে চুক্তি করে। চুক্তিটা কিরকম? যে প্রফিট এবং লস উড বি শেয়ারড। সো পারপিচুয়াল বন্ডের 300 কোটি টাকা এটা কোথায় গেছে? এই ফান্ডেই গেছে, ঠিক আছে? সো ওই ফান্ডে থেকে কি আসবে? একটা স্টেক আসবে না? টোটাল ফান্ডের ভ্যালুর মধ্যে পারপিচুয়াল বন্ডের যে শেয়ারটা, এটার জন্য কি পাওয়া যাবে? একটা স্টেক পাওয়া যাবে না স্যার? স্টেক পাওয়া যাবে। বলা হচ্ছে ওই স্টেক থেকে যা আসে রেগুলার যেটা আসে, ধরেন 500 কোটি টাকা যদি লাভ হয়, 10% স্টেক হয়, আসার কথা কত ছিল? 50 কোটি। বলা হচ্ছে ওইটাকে আমরা আবার 1.25 একটা মাল্টিপল দিয়ে গুণ করব, ঠিক আছে, একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করব, এটা বলার চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো, ইয়েস স্যার। ওকে। সো আমরা কথা বলতেছি যে আমাদের দেশে যে দ্বিতীয় যে বন্ডটা, যেটা হচ্ছে পারপিচুয়াল মুদারাবা বন্ড, এই বন্ডের লোকজন কিভাবে তাদের কুপনগুলো পাবে? বলা হচ্ছে মিনিমাম তারা 6% দিবে, যাই কিছু হোক 6% কুপন তারা পাবেই। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এই টাকাটা কোত্থেকে আসবে? বলা হচ্ছে টাকাটা চ্যানেল হবে, বন্ডের টাকাটা ডিরেক্টলি চ্যানেল হবে মুদারাবা ফান্ডে। তো মুদারাবা ফান্ডে একটা প্রফিট তো আসা উচিত, বা লস আসলে লসও আসতে পারে। যদি প্রফিট মেক করে, ওইখানে মুদারাবা বন্ডে যে শেয়ারটা, ওইটাকে গুণ করা হবে 1.25 দিয়ে। এট দ্য সেম টাইম শেয়ার মার্কেটে যে বন্ড আছে, শেয়ার মার্কেটে যে শেয়ার আছে, ওইটা থেকেও একটা, ওইটার উপর ভিত্তি করে একটা রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে 10%, ওই টাকাটাও কুপন আকারে দেওয়া হবে, ঠিক আছে? দ্যাটস হাউ দে আর মেকিং দিস অ্যারেঞ্জমেন্ট। সো আমরা আসলে যদি আসলে ট্র্যাক করতে চাই, ধরেন 2010, 2012, 2017, 2018 আমরা যদি ইসলামী ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টটা পড়ি এবং আমরা যদি তাদের কুপন পেমেন্টটা দেখি, দেন মেবি আমরা একটা পরিষ্কার আইডিয়া পাবো আসলে কিভাবে ক্যালকুলেশন গুলো হচ্ছে, কিভাবে পেমেন্ট গুলো হচ্ছে। বাট এগুলো তাদের আইএমএ বলা ছিল, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারলাম। সো আমাদের দেশে তাহলে কয়টা বন্ড আছে স্যার? কর্পোরেট লেভেলে পাবলিকলি ইস্যুড 2টা বন্ড আছে, একটা হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বন্ড আছে, আর একটা হচ্ছে ইসলামী ব্যাংকের পারপিচুয়াল মুদারাবা বন্ড আছে। খুব অল্প না? এত বড় একটা দেশ, বন্ড আছে 2টা, খুবই অল্প না স্যার? খুবই অল্প। আচ্ছা, এবার আসেন 2 নম্বর যে পার্সপেক্টিভ, যেটা নিয়ে আলোচনা আসলে করা দরকার, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে, স্যার আই হ্যাভ এ কোশ্চেন। কোশ্চেনের আগে আমি একটু বলে নিই, শুনেন। তার মানে হচ্ছে বাংলাদেশে হার্ডলি কর্পোরেশন গুলা বন্ড পাবলিকের জন্য ইস্যু করে। তাহলে বন্ড ইস্যু কোথায় করে? এবার দেখেন আরেকটা স্ট্যাটিস্টিক দেখেন, এটা হচ্ছে
দেখেন কর্পোরেট বন্ড ইস্যু করা হয়েছে কোথায়, কিসের মাধ্যমে, প্রাইভেট অফার বা প্রাইভেট প্লেসমেন্ট। প্রাইভেট প্লেসমেন্ট অবস্থা কিন্তু খুব একটা খারাপ না, খেয়াল করেন বন্ড ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে। লুক এট 2018 এবং 19, 2018 এবং 19 ভালো করে খেয়াল করেন, 2018 19-এ 23টা কোম্পানি বন্ড প্রাইভেটলি প্লেস করছে ইআই দের কাছে, এবং কত কোটি টাকা উত্তোলন করছে মার্কেট থেকে, 12,000 কোটি টাকা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এবং 14, 15, 16, 17 আমরা কিন্তু প্রচুর পরিমাণে বন্ড এবং ডিবেঞ্চারও আমরা কিন্তু প্রাইভেটলি প্লেস করছি। সো বিষয়টা এমন না যে আমাদের দেশের বন্ড মার্কেট নাই। আমরা যদি বলি যে আমাদের দেশের বন্ড মার্কেটের, কর্পোরেট বন্ড মার্কেটের পাবলিক যে সেগমেন্টটা, পাবলিক অফার যে সেগমেন্টটা, ওটা খুবই আন্ডার নারিশ, দ্যাটস এ প্রপার স্টেটমেন্ট। বাট প্রাইভেট প্লেসমেন্ট কিন্তু হচ্ছে, প্রাইভেট প্লেসমেন্ট কিন্তু রেগুলার হচ্ছে। আচ্ছা এবার হ্যাঁ ম্যাম কোশ্চেনটা বলেন আপনি। জি স্যার এখানে যে আইবিবিএল এর প্রফিট শেয়ারিং এ যে 1.25 দ্বারা গুণ করছে, যদি এখানে লস হইতো তাহলে কি 1.25 দ্বারা গুণ হইতো? না, আমি তো বললাম এই যে কোনো অবস্থা আন্ডার এনি সার্কামস্টেন্স তারা 6% কুপন পাবে, ঠিক আছে, তারা 6% কুপন পাবে। এখন আমাদের তাহলে অ্যানুয়াল রিপোর্ট খুঁজে খুঁজে দেখতে হবে যে বছর মুদারাবা ফান্ড লস করে ওই বছর যে কুপনটা দিচ্ছে তারা 6% কোথা থেকে ফাইন্যান্স করতে জানা দরকার আছে। এই জন্য আমি বললাম যে আমি আপনাদেরকে আইএম পরে যা যা পাইছি সেটা আমি আপনাকে বললাম, বাট এটা সম্পর্কে আরো যদি বিস্তারিত আমরা আইডিয়া নিতে চাই, উই নিড টু টক উইথ আইবিবিএল গাইজ, অথবা আমাদেরকে ওদের অ্যানুয়াল রিপোর্টটা পড়ে বুঝতে হবে যে তাহলে টাকাটা কোত্থেকে আসে। বিকজ মুদারাবা ফান্ডের যে ইসলামিক কনসেপ্ট সেটা হচ্ছে প্রফিট এন্ড লস শেয়ারিং, ঠিক আছে। তার মানে লস হলে কি হবে, এটা ব্যাংকেরও লস। আর গেটিং মাই পয়েন্ট? ইফ ইটস এ লস, ইটস এ ব্যাংকার্স লস। তো আমার বন্ডের টাকাটা যদি মুদারাবা ফান্ডে যায় এবং ফান্ড যদি লস করে, ওই লসটা তো আসলে আলটিমেটলি কি আমার কাজে আসতেছে আমার সেম প্রোডাক্টটা বেসিসে। বাট এখানে বলা আছে 6% মিনিমাম দেওয়া হবে, তার মানে এটাও জানতে হবে যে লস করলে টাকাটা কোত্থেকে আসে, ঠিক আছে। বুঝতে পারলাম কথা? এটার আমার কোনো ডিরেক্ট অ্যান্সার নাই, আমাকে অ্যানুয়াল রিপোর্ট ঘাইটা দেখতে হবে অথবা তাদের সাথে কথা বলে জানতে হবে। বাট যা দেওয়া আছে এটার আলোকে এটা আমি এতটুকু বলতে পারছি, ঠিক আছে। ওকে, ইজ দেয়ার এনি মোর কোশ্চেন? আমাদের কাছে আর কি কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার এই যে একটু আগে স্যার পাবলিক ইস্যু আর প্রাইভেট প্লেসমেন্টের বিষয়টা স্যার আবার একটু যদি রিপিট করতেন। জি অবশ্যই অবশ্যই, ভালো করে খেয়াল করেন। আইবিবিএল মুদারাবা বন্ড আপনি চাইলে শেয়ার মার্কেট থেকে বা বন্ড মার্কেট থেকে কিনতে পারবেন এজ এ পাবলিক, ঠিক আছে। আশুগঞ্জের বন্ড কেনা যাবে, এগুলো জনগণকে সম্পৃক্ত করছে। বাট এরকম কয়টা বন্ড আছে বর্তমানে? 2টা। আগে ছিল কয়টা? আরো 2টা, ধরেন 4টা ছিল সব মিলে। তার মানে কি বাংলাদেশে কর্পোরেট বন্ডের পাবলিক অফার যেটা যেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, ওইটা কিন্তু অনেক ছোট একটা মার্কেট, তাই না, একটা নিশ মার্কেট। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইভেট প্লেসমেন্ট, যেখানে জনগণ সম্পৃক্ত না, শুধুমাত্র ইআই এরা সম্পৃক্ত। ইআই মানে কি? ইলিজিবল ইনভেস্টর। আর গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। ইআই মানে হচ্ছে ইলিজিবল ইনভেস্টর। লেট মি চেক, ইলিজিবল ইনভেস্টর বলতে আসলে আমরা বাংলাদেশে কি কি বুঝাই? আমি অনেকগুলা বলছি, বাট তারপরও স্যার একটু দাঁড়ান ভাইয়া, একটা কোশ্চেনের মাঝখানে এটা শেষ করি আমি, তারপর একটু দাঁড়ান। একটু আমাকে সময় দেন, হ্যাঁ। ইআইটার ডেফিনেশনটা দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। ওকে, আমি আপনাদের সামনে আপনারা কি একটা ইয়া দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, বাংলাদেশের ইআই এর ডেফিনেশন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? ইআই, ঠিক আছে। সো এটা হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুল 2015, এরকম প্রতিটা রুলের মধ্যে ইআই কে ডিফাইন করা হয়। আমার মাথায় এটাই ছিল, আমি আপনাকে ওইটাই বলতেছি। দেখেন, বলা হচ্ছে ইআই অর এলিজিবল ইনভেস্টর means participants who are eligible and competent to understand the risk and return potential to invest and commit capital to any, যাই হোক, তার মানে হচ্ছে তারা হচ্ছে দক্ষ এবং কম্পিটেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক এন্ড রিটার্ন পোটেনশিয়াল। আচ্ছা, কাদেরকে বলা হচ্ছে ইআই?
তো ইআই এর ডেফিনেশনের মধ্যে আপনি যদি খেয়াল করেন, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার, অ্যাসেট ম্যানেজার, ঠিক আছে, সবাই কি ইআই। পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ট্রাস্ট ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড, ঠিক আছে, অর ইন্ডিভিজুয়াল, ফরেন ইন্ডিভিজুয়াল অর এ হাই নেট ওর্থ রেজিডেন্ট অর এনআরবি অফ বাংলাদেশ, ঠিক আছে। তার মানে যদি প্রতিষ্ঠানগুলো দেখেন কারা কারা দেখেন তো, ব্যাংক আছে, এনবিএফআই আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, মার্চেন্ট ব্যাংক আছে যারা হচ্ছে ধরেন আইপিও টাইপিও নিয়ে কাজ করে বা হচ্ছে ব্রোকারেজ হাউস যারা কাজ করে, ডিলার, অ্যাসেট ম্যানেজার, অল্টারনেটিভ ফান্ড ম্যানেজার, পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ট্রাস্ট ফান্ড, সুপার এনুয়েশন, এটাও এক ধরনের পেনশন ফান্ড, এনি ফরেন ফান্ড লাইক হচ্ছে ব্রামার পার্টনার্স এন্ড অল দ্যাট, ফরেন ইন্ডিভিজুয়াল এন্ড হাই নেটওয়ার্থ রেসিডেন্ট। আর হাই নেটওয়ার্থের ডেফিনেশন দেওয়ার কথা একটু দেখি আমরা। এই যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল কারা, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, এইচএনআই হচ্ছে একজন পার্সন যার মিনিমাম নেটওয়ার্থ ছিল 2 কোটি টাকা, সার্টিফাইড বাই দা কনসার্ন ট্যাক্স অথরিটি, ঠিক আছে। সো কোশ্চেনটা কে জানি করছিলেন স্যার? অপূর্ব? না স্যার, আমি স্যার। আপনার নাম কি ভাই? স্যার স্বাধীন। আমি স্বাধীন, ফাইন। তো স্বাধীনের কোশ্চেনটা ছিল সে এটা বুঝতে পারতেছে না যে হাউ ক্যান আই সে প্রাইভেট প্লেসমেন্ট এবং পাবলিক প্লেসমেন্ট এর পার্থক্য কি, এরকম কিছু একটা। দেখেন, পাবলিক প্লেসমেন্টে আমি আপনার মতো সাধারণ জনগণও পার্টিসিপেট করতে পারি, যেটা আশুগঞ্জে হয়েছে, যেটা আইবিবিএল এ হয়েছে, ঠিক আছে, যেটা আশুগঞ্জে হয়েছে এবং আইবিবিএল এ হয়েছে। কিন্তু এই যে দেখেন 2014, 15, 16, 17, 18 এখানে যে এই যে 12, 13, 4, 29, 23 এতগুলো যে বন্ড মার্কেটে আসলো বা ডিবেঞ্চার আসলো বা মার্কেট থেকে যে 1200 কোটি টাকা, সরি 12,000 কোটি টাকা নিয়ে যাওয়া হলো, এখানে কি জনগণ সম্পৃক্ত ছিল? অ্যান্সার হচ্ছে না। এগুলো তাহলে কারা সম্পৃক্ত ছিল? ইআই। এখানে কারা সম্পৃক্ত ছিল স্যার? ইআই এরা সম্পৃক্ত ছিল। তার মানে দেখেন, তার মানে হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট মার্কেট আমাদের বন্ডের ক্ষেত্রে, কর্পোরেট বন্ডের ক্ষেত্রে বা ডিবেঞ্চারের ক্ষেত্রে আমি বলবো এটা বেশ ফ্লারিশ করতেছে ওভার দ্য ইয়ার্স। বাট বন্ড মার্কেট যেটা হচ্ছে পাবলিক যে বন্ড মার্কেটটা, ওইটা কিন্তু খুব একটা কি করতেছে না স্যার, ফ্লারিশ করতেছে না। এরকম স্টেটমেন্ট আমরা করতেই পারি, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এবার লাস্ট যে আলোচনাটা আমাদের, গত ক্লাসে আমার এগুলো আলোচনা করার প্ল্যান ছিল, লাস্ট যে আলোচনা সেটা হচ্ছে খেয়াল করেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ পাবলিক অফার এন্ড এ প্রাইভেট অফার? প্রাইভেট প্লেসমেন্ট এবং পাবলিক অফারের মধ্যে পার্থক্যটা কি বলেন তো আমাকে? স্যার প্রাইভেট প্লেসমেন্ট মনে হয় বা পাবলিক অফার, স্যার পাবলিক অফার সাধারণত মনে হয় করা হয়, মানে আই মিন আইপিও এর মতো, আর কি, যে কেউ আর কি এখানে মানে সেটা তো আমি অলরেডি বলে দিলাম, বাট টক অ্যাবাউট দ্য ইস্যুয়ার্স পার্সপেক্টিভ। ইস্যুয়ারদের ক্ষেত্রে এটার মানে কি হতে পারে? আমার পয়েন্টটা ধরতে পারছেন? একটা ইস্যুয়ার যখন এটা ইস্যু করতেছে তার পার্সপেক্টিভ থেকে আলোচনা করেন। আচ্ছা, আমি 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 তাহলে বলে দিই, যেহেতু আপনারা বলতে পারতেছেন, খুব ভালো করে খেয়াল করেন। বন্ড পাবলিকের জন্য আসুক বা শেয়ার পাবলিকের জন্য আসুক, আমরা যখন শেয়ার আলোচনা করব বিস্তারিত আলোচনা হবে, বাট যখনই একটা শেয়ার বা বন্ড, একটা সিকিউরিটি যখন পাবলিক অফার হয়, রেগুলেটররা এটাকে কি করে? স্ক্রুটিনি করে। রেগুলেটররা এটাকে প্রপারলি স্ক্রুটিনি করে। লুক এট দ্য আশুগঞ্জ কেস। আশুগঞ্জের কেসটা একটু দেখেন আপনারা। এটা হচ্ছে তাদের একটা ড্রাফট, ছোট্ট একটা আইএম। খেয়াল করেন কি পরিমাণে তথ্য তাদেরকে দেওয়া লাগতেছে, তাদেরকে কি পরিমাণে তথ্য দেওয়া লাগতেছে। লাস্ট 5 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপর দেখেন গুরুত্বপূর্ণ রেশিও গুলা ক্যালকুলেশন করে দেওয়া লাগতেছে, টাকার ব্যবহার দেওয়া লাগতেছে না, অল দ্যাট। যেটা আমি বলার চেষ্টা করতেছি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যখনই আপনি জনগণকে ইনভলভ করেন কোন একটা ইস্যুতে, whenever you involve someone in the public issue, রেগুলেটররা কি করে স্যার? এটাকে অনেক কেয়ারফুলি স্ক্রুটিনি করে, ঠিক আছে, অনেক কেয়ারফুলি স্ক্রুটিনি করে। তার মানে আপনাকে একটা প্রসপেক্টাস, ড্রাফট প্রসপেক্টাস জমা দিতে হয়, ড্রাফট প্রসপেক্টাসে কি হয়? অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। তারপর ধরেন হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে, আপনাকে একটা প্রপার ইনভেস্টমেন্ট ব্যাংকারকে নিয়োগ করতে হবে, অল দ্যাট। আমি যেটা বলার চেষ্টা করতেছি যে পাবলিক ইস্যুগুলা সময় সাপেক্ষ, পাবলিক ইস্যুগুলা হচ্ছে সময় সাপেক্ষ, এবং আমি আরো বলার চেষ্টা করতেছি পাবলিক ইস্যুগুলা হচ্ছে অনেক বেশি রেগুলেটেড। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য প্রাইভেট প্লেসমেন্ট? প্রাইভেট প্লেসমেন্ট মনে রাখবেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইজ লেস রেগুলেটেড। প্রাইভেট প্লেসমেন্ট ইজ লেস রেগুলেটেড, ক্ষেত্র বিশেষ রেগুলেশন লাগেও না। সো একটা কর্পোরেশন যখন দেখে যে দেয়ার আর নাম্বার অফ ইআইস হু আর রেডি টু গিভ দেম লোন ইন টার্মস অফ বন্ড এন্ড ডিভেঞ্চার,
এবং ওদেরকে বিসেককে খুব একটা ধরারও দরকার নেই, বিসেককে খুব একটা বিরক্ত করারও দরকার নাই। তারা কোথায় যাচ্ছে? দে আর গোয়িং ফর প্রাইভেট প্লেসমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টটা বেশিরভাগ সময় কি না, প্রাইভেট প্লেসমেন্টটা বেশিরভাগ সময় কিন্তু আন্ডার রেগুলেটেড। প্রাইভেট প্লেসমেন্টটা বেশিরভাগ সময় হচ্ছে আন্ডার রেগুলেটেড। ঠিক আছে, এট দ্য সেম টাইম আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশেও কিন্তু কি আছে, বাংলাদেশে কিন্তু একটা প্রাইভেট প্লেসমেন্টের ল আছে। আমরা একটু হালকা আলোচনা করব বাংলাদেশে বন্ডের প্রাইভেট প্লেসমেন্টের লটা কেমন। বাট এটা বলার আগে আমি আগেই বলে দিছি যে পাবলিক অফার গুলো হচ্ছে অনেক বেশি রেস্ট্রিকটিভ ইন এ সেন্স যে আপনাকে অনেক রেগুলেশনের সম্মুখীন হতে হয়, অনেক বেশি ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয়, অনেক জায়গা থেকে আপনাকে অনুমতি নিতে হয়। অন দা আদার হ্যান্ড গ্লোবাল প্র্যাকটিস হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট হচ্ছে রেস্ট। আপনারা একটু হোল্ড করেন। হ্যালো। ইয়েস স্যার। সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাবলিক প্লেসমেন্ট হচ্ছে অনেক বেশি রেগুলেটেড, অনেক বেশি হচ্ছে হাউ ক্যান আই সে রেগুলেটেড, প্লাস হচ্ছে অনেক বেশি ডিসিপ্লিন ভাবে আপনাকে আগাইতে হবে, প্লাস আপনাকে এক গাদা অথরিটির কাছ থেকে আপনাকে কিন্তু অনুমতি নিয়ে কাজটা করতে হবে। অন দা আদার হ্যান্ড গ্লোবাল প্র্যাকটিস হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট ইজ লেস রেগুলেটেড এন্ড অল দ্যাট। ঠিক আছে, সো আমরা এখন দেখাবার চেষ্টা করব, যদিও আমরা বলতেছি যে প্রাইভেট প্লেসমেন্ট হচ্ছে লেস রেগুলেটেড এন্ড অল দ্যাট, স্টিল প্রাইভেট প্লেসমেন্টে কি করতে হয়, স্টিল প্রাইভেট প্লেসমেন্টে কিছু রেগুলেশন বাংলাদেশে বাইন্ড করে দেওয়া আছে। সো আমরা হালকা একটা নিউজ পড়ব যেখানে আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের প্রাইভেট প্লেসমেন্টে যে একটা এটা কিভাবে ফ্লারিশ করতেছে। সো একটু সময় দেন আমাকে। প্রাইভেট প্লেসমেন্ট অ্যাক্ট, আপনারা কি কোনো নতুন দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, নেটের ডকুমেন্ট? জি স্যার, আর্টিকেল দেখতে পাচ্ছি। পারফেক্ট। সো আমরা লটাতে গেলাম না, বাট হালকা একটু আলোচনা করতে চাই। বিসেক আর ওই সময় ছিল এসইসি, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, SEC sets new rules for issuing debt securities through private placement। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানে আমার যেটা টেক এটার উপর, আমার ফার্স্ট কথা হচ্ছে যে হার্ডলি প্রাইভেট প্লেসমেন্টের জন্য কোনো রুলের দরকার আছে। কেন? বিকজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড প্রাইভেট প্লেসমেন্ট মানে হচ্ছে রুল নাই, এজন্যই প্রাইভেট প্লেসমেন্ট। বাট আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে যেহেতু এখানে অনেক বেশি মাত্রায় ফাইন্যান্সিয়াল করাপশন হয়, এজন্য রেগুলেটররা চিন্তা করলো যেহেতু বেশিরভাগ লোক পাবলিক প্লেসমেন্ট করে না, প্রাইভেট প্লেসমেন্ট করে ডেটার জন্য, এজন্য আমরা একটা রুল বানায় ফেলি। আচ্ছা, আমি হালকা করে রুলের কিছু ফিচার আপনাদেরকে আলোচনা করতে চাই, খুব হালকা করে। ঠিক আছে, ঠিক আছে, এটা খেয়াল করেন, আপনি দেখতে পাচ্ছেন, টু ইস্যু ডেট ইনস্ট্রুমেন্ট এন্ড ইস্যুয়ার কোম্পানি উইল হ্যাভ টু হ্যাভ এ গুড ট্র্যাক রেকর্ড অফ প্রফিটেবিলিটি এন্ড লিকুইডিটি or its forecast financial position will have to indicate a significant profitability, liquidity and ability to pay back with reasonable basis of making such forecasts. পাইছেন এটা? জি স্যার। ডেট সিকিউরিটি ইস্যু করার জন্য ইস্যুয়ার কোম্পানির একটা ভালো ট্র্যাক রেকর্ড লাগবে, প্রফিটেবিলিটি এবং লিকুইডিটি, অথবা ফিউচারে এরকম পজিশনটা ক্রিয়েট করবে যেটা দিয়ে পে ব্যাক করা যাবে। আচ্ছা, এরপরে তারা কিছু শর্ত আরোপ করছে, সেটা হচ্ছে টোটাল টেনজিবল অ্যাসেটের 80% হইতে হবে টোটাল ডেট, যেটার মধ্যে এই ইস্যুটাও ইনক্লুড করা হবে। তার মানে হাউ ক্যান আই সে ডেট টু অ্যাসেট রেশিওতে তাদের একটা কনসার্ন আছে। এট দ্য সেম টাইম তারা বলতেছে, হাউএভার debt to equity ratio or capital adequacy ratio of an issuer will be determined by its primary regulator and the commission, and they may consider the variation in the ratio. তার মানে debt equity ratio তারা ফিক্স করে দেয় নাই, কিন্তু debt টোটাল ডেট টু অ্যাসেট যে রেশিওটা সেখানে তারা বলতেছে ইনক্লুডিং দিস ইস্যু ইট ক্যানট বি মোর দেন 80%। আচ্ছা, রেটিং করা বাধ্যতামূলক কিনা? ইফ ইটস এ পাবলিক ইস্যু রেটিং করা বাধ্যতামূলক, বাট সিন্স ইটস এ প্রাইভেট ইস্যু বলা হচ্ছে দ্য ইস্যু উইল হ্যাভ টু বি রেটেড বাই a crediting company and its periodical surveillance rating shall be done by the rating company up to the full and final redemption or conversion of the debt security. But যেটা গুরুত্বপূর্ণ, however this draft rule said credit rating may not be required if the investor ensured that
they are comfortable to invest in the debt security without a rating. তার মানে across the world public issue করলে রেটিং বাধ্যতামূলক, since it's a private issue and this rule is talking about the private issue, বলা হচ্ছে credit rating may not be required. Are you getting my point? ঠিক আছে? Yes sir. আচ্ছা, তারপর বলা হচ্ছে অ্যাসেট নিয়ে তারা বলতেছে the issuer will have to have a valid enforceable interest over his asset and the right to create charges. তার মানে আপনি যখন সিকিউরড বন্ড ইস্যু করবেন, এগেইন আপনাকে সিকিউরড বন্ড ইস্যু করতে হবে তা না, বাট যদি আপনি সিকিউরড বন্ড ইস্যু করেন আপনাকে বলতে হবে এই যে অ্যাসেট বেস গুলো আপনি দেখাচ্ছেন এটার উপর আসলে আপনারই ক্লেম আছে, এখানে সেকেন্ড কোনো পার্টির ক্লেম নাই। আচ্ছা গেল এটা। অ্যানুয়াল রিপোর্ট গুলা কিভাবে অডিটেড হইতে হবে বলা আছে যে এগুলা বানাইতে হবে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং এটা অডিট করাইতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অফ অডিটিং দ্বারা। ঠিক আছে, তারপর হচ্ছে যদি এটা লিস্টেড কোম্পানি হয় তাহলে অবশ্যই এক্সচেঞ্জের অথরিটি নিয়ে এজিএম করে অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে, আদারওয়াইজ বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে। যদি লিস্টেড কোম্পানি না হয় তাহলে বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, আর যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে শেয়ার হোল্ডারদের কনসেন্ট নিতে হবে এজিএম এর মাধ্যমে বা একটা জেনারেল মিটিং এর মাধ্যমে। এবং নতুন করে বন্ড ইস্যু করা, এটাকে যদি লিস্টেড কোম্পানি হয় এটাকে ধরা হবে অ্যাজ এ প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, আমি খুব তাড়াতাড়ি গেছি, বাট আমি আমার যেটা মানে টেক সেটা আমি একটু বলতে চাই। আমার টেক গুলো খুব সিম্পল, সেটা হচ্ছে বাংলাদেশে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে, তার মানে ইলিজিবল ইনভেস্টরদের কাছ থেকে রেগুলার ভিত্তিতে বাংলাদেশের কর্পোরেশন গুলো বন্ড এবং ডিবেঞ্চার ইস্যু করতেছে। তার মানে প্রাইভেট প্লেসমেন্ট মোটামুটি হোলিস্টিক এবং এটা বেশ ভালো একটা মার্কেটে পরিণত হয়েছে। 12,000 কোটি টাকা হলো 2018-19 এটা মার্কেটের সাইজ। ওয়ারএস পাবলিক ইস্যু অফ ডেট এটা অলমোস্ট বন্ধ বললেই চলে, হার্ডলি কোনো ইস্যু আছে। এটা গেল আমার প্রথম টেক। 2 নম্বর টেক হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব জেনারেলি প্রাইভেট প্লেসমেন্টে রুলের বিধান নাই বা রুল কম দেখেই লোকজন প্রাইভেটলি প্লেস করতে চায়। এটা গেল আমার কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রুলের বাইরে গিয়েও সরি আমি গোলায় ফেলতেছি, রুলের বিধান খুব অল্প, বাট বাংলাদেশে একটা রুল আছে সেটা হচ্ছে ডেট প্রাইভেট প্লেসমেন্ট অ্যাক্ট অফ 2012, যেটা পরবর্তী সময় আবার অ্যামেন্ড করা হয়েছে। ওইখানে এমন না যে অনেক কঠিন নিয়মের কথা বলা আছে, বাট এটলিস্ট একটা নিয়মের ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে। কি কি নিয়ম আছে বলা হচ্ছে? রেটিং করলে ভালো, অত্যাবশ্যক না। যদি এটা নন লিস্টেড কোম্পানি হয় বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, লিস্টেড কোম্পানি হলে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। লিস্টেড কোম্পানি হলে এটাকে চিন্তা করতে হবে যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। ইউ আর নট হাউ ক্যান আই সে forced to only issue secured debt, you can also issue unsecured debt. Secured debt হলে আপনাকে দেখাইতে হবে যে এই অ্যাসেট গুলোর উপর আপনার আসলেই ক্লেম আছে এবং এটার উপর ভিত্তি করে আপনি চার্জ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এই হলো মোটামুটি কাহিনী। এবং হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও তারা বলে দিছে এটা সর্বোচ্চ হইতে পারবে 80%, বাট ক্যাপিটাল এডুকেসি রেশিও তারা শিথিল রাখছে। কোম্পানি যদি চায় তারা তাদের মতো করে চেঞ্জ করতে পারে, প্রোভাইডেড দ্যাট তারা বিসেককে বুঝাইতে সক্ষম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশের বন্ড মার্কেটের আলোচনা। আমরা কর্পোরেট বন্ড আমরা পেয়েছি, আমরা আলোচনা করেছি। ট্রেজারি বন্ড আমরা পেয়েছি, আমরা আলোচনা করেছি। ট্রেজারি বন্ডের আমরা প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট দুইটাই আলোচনা করছি। ঠিক আছে, আর কর্পোরেট বন্ডের তো প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট দুইটাই আলোচনা হয়েছে কম বেশি। ঠিক আছে, ওকে। এবার আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আলোচনা, যেটা আমরা বিভিন্ন কারণে মিস করে গেছিলাম। সো এবার আমাকে আপনারা চাইলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। স্যার যখন থাকে আর কি, যখন মানে শুধু প্রাইভেট প্লেসমেন্ট যখন করে তখন স্যার সেক্ষেত্রে অত বেশি রুলস রেগুলেশন লাগে না, কিন্তু যখন স্যার টিকটকে যেটা দেখলাম আমরা আশুগঞ্জ যেটা ছিল ওখানে স্যার প্রাইভেট প্লেসমেন্টও ছিল, পাবলিক ইস্যুও ছিল। তো স্যার সেক্ষেত্রে তো মনে হয় মানে রেগুলেটেড হতেই হবে মাস্ট, যেহেতু পাবলিক ইস্যু দিচ্ছে একসাথে, তাই না? আপনি খেয়াল করেন না? হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন আপনি। জাস্ট আশুগঞ্জেরটা আবার একটু যদি আপনি যাই, ফর এক্সাম্পল লাইক আপনি আশুগঞ্জের ডকুমেন্টেশনটা দেখেন যে কোন লেভেলে তার ডকুমেন্টেশন করছে। আপনি খেয়াল করেন এখানে, ক্যান ইউ সি ইট লাইক ক্রেডিট রেটিং, আমি যদি একটা পার্টিকুলার ইয়াই ধরি, রেটিং কিন্তু বাধ্যতামূলক। দেখেন আপনি রেটিং করাইছে, পড়তে পারতেছেন আপনারা? AA ফর দ্য ইস্যু, AAA ফর দ্য ইস্যুয়ার। ইস্যু করছে কে, সরি রেটিং করছে কে? ক্রিজাল। তাহলে রেটিং ছিল বাধ্যতামূলক। আর গেটিং মাই পয়েন্ট? রেটিং ওয়াজ বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক ছিল। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এবার আসেন আমি আরো যদি কিছু জিনিস দেখাই। লাস্ট 5 বছরের, আমরা একটু বড় করি এটাকে, লাস্ট 5 বছরের অ্যানুয়াল রিপোর্টের একটা সামারি দেখেন।
17, 16, 18, সরি 15, 14, 13 এটা হচ্ছে ব্যালেন্স শিট, এটা দিছে তারা। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এটা তারা প্রোভাইড করছে, ঠিক আছে। এটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও প্রোভাইড করছে। তার মানে লাস্ট 5 বছরের অডিটেড রিপোর্ট তাদেরকে দেখাইতে হয়েছে। আচ্ছা, আমি যদি একটু ইয়াতে আসি, বায়ের দিকে যাই, লাস্ট 5 বছর ডেটার উপর ভিত্তি করে তারা কিন্তু অনেকগুলো রেশিও ক্রিয়েট করছে। দেখেন পড়তে পারতেছেন, লিকুইডিটি রেশিও, অপারেটিং রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, এগুলো সব ক্যালকুলেশন করে দেওয়া লাগছে। আচ্ছা, গেল এটা। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমরা বলতেছিলাম এনএভি। এনএভি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা হয়তো সময় পাইলে আমরা আলোচনা করব। 2017 সালের এনএভি ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে একদম প্রপারলি তাদেরকে বলতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। আরেকটা জিনিস দেখেন, তাদের প্রতিটা ডিরেক্টরের নাম টাম এবং ওদের যে পড়াশোনার অবস্থা সবই কিন্তু দিয়ে রাখছে। ডু ইউ নো দিস গাই? প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ, উনি হচ্ছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার, আগে চেয়ারম্যান ছিলেন, উনি এটা ডিরেক্টর হিসেবে আছেন, উনার পুরা বৃত্তান্ত দেওয়া আছে। এরকম করে বিভিন্ন লোকজন, মানে আমি জাস্ট ওনার নামটা বললাম বিকজ আই নো হিম পার্সোনালি। সো এরকম অনেকেই যারা ডিরেক্টর হিসেবে কাজ করতে, সবার নাম পরিচয় সব দেওয়া থাকতে হবে, ঠিক আছে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অর্থের ব্যবহারটা খুব সুন্দর করে বলতে হবে। খেয়াল করেন, এদিকে আসেন। পারপাসেস এন্ড অবজেক্টিভস, কনস্ট্রাকশন অফ এ 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এটার জন্য কি করতে হবে? টাকাটা তোলা হচ্ছে 150 কোটি টাকা তোলা হচ্ছে। কোন কারণে? 400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করার জন্য 150 কোটি টাকা তোলা হচ্ছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। সো আমি যেটা, আপনার যে পয়েন্টটা যেটা আপনি হয়তো বা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে যে স্যার প্রাইভেট ইস্যু থেকে পাবলিক ইস্যু বেশি রেগুলেটেড কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, অনেক বেশি রেগুলেটেড। জি, আমরা এটা হয়তো বা আরো একটু ডিটেইলে আলোচনা করব যখন আমরা ইকুইটি মার্কেটে আইপিও নিয়ে আলোচনা করব, তখন আমরা বিস্তারিত একটা প্রসপেক্টাস দেখাবো যে কি কি থাকে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হয়। বাট মানে ধরে নিতে পারেন যে অনেক বেশি এখানে বাধ্যবাধকতা আছে। আর একটা কোর্সই আছে আমাদের এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, যেটা আপনার 4th ইয়ারে পড়বেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এন্ড লিজ ফাইন্যান্সিং। ইনভেস্টমেন্ট ব্যাংকিং টক্স অ্যাবাউট দিস ডকুমেন্টেশন, ওখানে বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে। বাট ফর দ্য টাইম বিং এতটুকু রাখেন। আচ্ছা, ইজ দেয়ার এনি মোর কোশ্চেন? ইটস আ নাইস কোশ্চেন বাই দ্য ওয়ে। ইজ দেয়ার এনি মোর কোশ্চেন? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল যেটা স্যার, স্যার ওই যে একটু আগে স্যার যে এসি এর যে কনভার্টিবল বন্ড ছিল আর এই যে ব্র্যাকের যে কনভার্টিবল বন্ড ছিল 20% আর 25%, স্যার ওখানে স্যার এটা বলা, স্যার এটা বলেছেন যে 5 ইয়ার্স এর, স্যার 5 ইয়ার্স আর 4 ইয়ার্স এর ব্যাপার। আমি ধরতে পারছি আপনার কোশ্চেন ধরতে পারছি, ঠিক আছে। আমি আসতেছি আপনার কোশ্চেনে। আই গট ইট। শুনেন, দুইটা শব্দ, একটা হচ্ছে কনভার্টিবল। কনভার্টিবল মানে কি? শেয়ারে কনভার্ট করা যাবে, তাই না? ইয়েস স্যার। 20% এর সাথে কিন্তু কনভার্টিবলের সম্পর্ক নাই, আর 25% কিন্তু কনভার্টিবলের সম্পর্ক নাই। 20% কথাটার মানে হচ্ছে প্রত্যেক বছর 20% বন্ডকে রিডিম করা হবে, আর 25% মানে হচ্ছে প্রত্যেক বছর 25% বন্ডকে রিডিম করা হবে। তাহলে আপনি চিন্তা করেন, আমি যদি মার্কেট থেকে প্রতি বছর, ধরেন আমি বন্ড ইস্যু করলাম 100টা, প্রতি বছর যদি আমি 20টা করে বন্ড রিডিম করি, তাহলে কত বছরে সবগুলা বন্ড রিডিমশন হয়? 5 বছর লাগে। জি, আর 25% করে যদি রিডিম করি প্রত্যেক বছর, তাহলে কত বছর লাগে? 4 বছরে। 4 বছর লাগে। আচ্ছা, এবার আপনি হ্যাঁ পারফেক্টলি। এবার আসেন আমরা আশুগঞ্জটা দেখি, আশুগঞ্জ কিভাবে রিডিম করতেছে। খেয়াল করেন, আশুগঞ্জ একটা স্কেডিউল দিয়ে দিচ্ছে রিডিমশনের। ক্যান ইউ সি দ্যাট? তাদের বন্ডের মেয়াদ 7 বছর, তারা 4 নাম্বার বছর থেকে 25% রিডিম করবে। তার মানে প্রথম 3 বছর তারা করতেছে না, এই জন্য 4 এ 25, 5 এ 25, 6 এ 25, 7 এ 25, সব মিলে কত বছর লাগলো? 7 বছর লাগলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো কনভার্টিবল একটা আলাদা অংশ আর রিডিমশনটা একটা আলাদা অংশ। তো ওইখান থেকে আমি আপনাকে বলতেছি, তার মানে যদি প্রত্যেক বছর 20% করে রিডিম করে, তাহলে কত বছর লাগবে বন্ডটা রিডিম করতে? সবগুলা 5 বছর লাগবে। তার মানে কি 5 বছর পরে এই বন্ডটা এক্সিস্ট করবে না। এইজন্য তারা বলতেছে এই বন্ডটা এক্সিস্ট করে না। ঠিক আছে, ক্লিয়ার স্যার? Yes sir, everything clear. Perfect. Thank you sir. So no, it's okay. But is there any more question? আমরা বন্ডের আলোচনাটা শেষ করব, মানে হচ্ছে এখানেই। তারপর হচ্ছে আমরা ইকুইটি মার্কেটে চলে যাব একটা ব্রেক নিয়ে। So is there any question? Any question emerging in your mind? আচ্ছা, আমার মনে হয় কোনো কোশ্চেন নেই। অপূর্ব একটা কোশ্চেন করছিলেন তাই না? অপূর্ব, সুকক বন্ড নিয়ে। জি স্যার। আচ্ছা, এটা অ্যানসার দেওয়ার জন্য আমি আসলে প্রিপেয়ার্ড না এখনই, বাট আমি যখন এটা জানবো পুরোপুরি, মানে ক্লাসে বলার মতো যখন জানবো, আমি এটা অ্যানসার দিব। বাট রাইট নাও আমি প্রিপেয়ার্ড না এটা অ্যানসার দেওয়ার জন্য, ঠিক আছে? সো ওকে স্যার, ইউ হ্যাভ টু গিভ মি টাইম। ওকে, সো আমরা আমাদের রেকর্ডিংটা এখানে, এটা রেকর্ডিংটা এখানে আমি এন্ড করতেছি রেকর্ডিংটা, সো দ্যাট আমাদের এটা 17 নম্বর ক্লাসের অংশ হয়ে যায়। আমরা একটা
12-13 মিনিটের ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা আজকের ক্লাসে শুরু করব। অনেক বেশি পড়াবো না, মেবি 1 ঘন্টা পড়াবো, ঠিক আছে? ওকে, সো একটা 12-13 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমরা শুরু করবো আমরা একটু পরে আমরা।